পোলারে ও পোলারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে। তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা। তোমার মতো থাকলা তুমি খবর নিলা না, তোমার মায়াবী মুখে দোলাও তুমি কার কলিজা। আজ আমার বুকে জুড়েই শুধু নেশার বাতাস, নেশা হারায় নেশা কাঁদায়, নাই আমি আমার আগের সেই রূপে তোমার আর তো দেখি না। আমি আমার মতো থাকবো, ভালো খবর নিও না। বার ক্লাবে বসে ড্রিঙ্কস করতে করতে গলা শাকিয়ে বেসুরা কণ্ঠে এক নাগাড়ে গানের কড়ি করে উচ্চারণ করে যাচ্ছে শুভ্রা। আশেপাশে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। একটা অচেনা ভাষায় এমন অদ্ভুত গান শুনে তারা সকলে হতভম্ব হয়ে গিয়েছে। অপরদিকে রায়ান শুভ্রাকে থামানোর জন্য যথেষ্ট সম্ভব চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শুভ্রা তাকে পাত্তা না দিয়ে নিজের মতো করে গান গেয়ে চলছে। রায়ান শুভ্রার সামনে বসে অসহায় কণ্ঠেই বলতে লাগলো, তোমার পায়ে পড়িতাশা, এবার গান গাওয়া বন্ধ করো। এভাবে চলতে থাকলে লোকজন তোমাকে পাগল মনে করে, তোমার সাথে আমাকেও এখান থেকে বের করে দেবে। শুভ্রা ড্রিঙ্কস করতে করতে পুরো মাতাল হয়ে গিয়েছে, তারপরেও একের পর এক অ্যালকোহলের গ্লাস খালি করে যাচ্ছে। মনের দুঃখ আজ তাকে অভানীয় পর্যায়ে এসে উপনীত করেছে। রায়ানের কথা শুনে শুভ্রা চোখ পিট পিট করে তার দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে মাতাল কণ্ঠেই বলে উঠল, শাট আপ মিস্টার রায়হান ইফতিসার, যত নষ্টের গোড়া তুমি, তোমার জন্য সব হয়েছে। রায়ান পুরো কুঁচকে জিজ্ঞাসা করলো, আমি এবার কি করেছি? কি করনি সেটা বলো। কে তোমাকে ইহান ভাইয়ের কাছে বাকনামি করে বলতে বলেছিল যে আমি তোমার ফিয়ান্সে? কত বছর পর তার সাথে আমার দেখা হয়েছিল, তাকে দেখে কত নস্টালজিক হয়ে গিয়েছিলাম তুমি জানো। কত কিছু বলার ছিল তাকে, অথচ তুমি সব আশাতে পানি ঢেলে দিয়ে তাকে বলে দিলে যে আমি তোমার ফিয়ান্সে। ইউ ব্লাডি লায়ার, ইউ আর অ্যাকচুয়ালি আন ইম্যাটেরিয়াল পারসন। শুভ্রা মাতাল কণ্ঠে টলতে টলতে খপ আর দুঃখ ঝাড়তে ঝাড়তে কথাগুলো বলল। এদিকে রায়ান হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, ইহান ভাইয়া আবার থাকে? কার কথা বলছো তুমি? আমার কথা বলছে ও। পেছন থেকে হঠাৎ পরিচিত একটা পুরুষালী কণ্ঠ শুনে চমকে উঠল রায়ান। শুভ্রা রীতিমতো চোখ জোড়া টানাটানা করে তার দিকে তাকালো। আপাতমস্তক কালো পোশাকে আবৃত মাস্ক পরিহিত ব্যক্তিটিকে চিনতে তাদের দুজনের তেমন একটা বেগ পেতে হলো না। শিয়ঞ্জন? ইহান ভাইয়া। শুভ্রা রায়ানের একত্রে বলা কথাগুলো শুনে ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে এলো ইহান। ইহান শুভ্রের কাছাকাছি আসতে সে অ্যালকোহলের একটা বোতল মাইক্রোফোনের মতো মুখের সামনে এগিয়ে নিয়ে আবারও গান গাইতে শুরু করলো। পোলারে ও পোলারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে। পোলা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। শুভ্রার এমন অদ্ভুত গান শুনে ইহান আর রায়ান দুজনে হতভম্ব। ইহান চারপাশে তাকিয়ে দেখলো লোকজন তাদের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে, কিন্তু সে মাস্ক পরে থাকায় তাকে কেউ চিনতে পারেনি। পরিস্থিতি সামলাতে ইহান শুভ্রার আবারও কাছাকাছি আসতে সে এক লাফে ছুটে গিয়ে ইহানকে পিছন থেকে জড়িয়ে ধরল। তারপর দু হাতে তার গলা জড়িয়ে ধরে ইহানের পিঠে ঝুলতে চেষ্টা করতে করতে শুভ্রা জড়ানো কণ্ঠে বলতে লাগলো, তুমি কি ভেবেছো মিস্টার সুয়েংজু, তুমি একাই গান গাইতে পারো? আমি পারি না? আমিও পারি। দেখেছো কত সুন্দর গান গেয়েছি আমি, আর সম্পূর্ণটা তোমাকে স্যাক্রিফাইস করে। ইহান চাপা কণ্ঠেই বলল। পাগলামি বন্ধ কর শুভ্রা। শুভ্রা কিছুটা সামনে ঝুঁকে ইহানের দিকে ভালো মতো তাকে চোখ পিট পিট করে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, তুমি এসেছো ইয়ান ভাইয়া, কিন্তু এত দেরি করলে কেন? আমি কত দিন ধরে তোমার অপেক্ষা করছি জানো, আরো আগে আসলে না কেন? ইহান নিরুত্তর নিস্তব্ধ হয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। শুভ্রা ইহানের পিঠে মুখ ঘষতে ঘষতে বলল, ছোটবেলার মতো আমাকে পিঠে চড়িয়ে ঘোরাবে ইহান ভাইয়া? আমার খুব করে তোমার পিঠে চড়তে ইচ্ছে করছে, প্লিজ।
শুভ্রার কাণ্ড কারখানা দেখে এবং ইহানের মুখে স্পষ্ট বাংলা শুনে রায়ান প্রথমে হতবিহ্বল হয়ে গেলেও পরক্ষণে শুভ্রাকে ইহানের কাছ থেকে সরাতে চেষ্টা করলো। ইহান তাকে বাধা দিল। ওকে এভাবে থাকতে দাও, কিন্তু যেটা বলছি সেটা শোনো। রায়ান ক্ষণকাল চুপ করে থেকে ইহানের উদ্দেশ্যে প্রশ্ন শুনল। কিন্তু তাসা তোমাকে ইহান ভাইয়া বলে ডাকলো কেন শিওন? কারণ আমি ওর ইহান ভাইয়া, ওর একমাত্র মামাতো ভাই, ইহান ইয়াফি হায়দার। আর সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি। ওর সাথে 6 বছর আগে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ইহানের কথা শুনে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল রায়ান। তার বাবার কাছ থেকে সে শুভ্রার অতীতের ব্যাপারে টুকিটাকি বিভিন্ন তথ্য জেনেছিল। এটাও জেনেছিল যে শুভ্রার বিয়ের আসার থেকে তাকে অনিবার্য কারণবশত চলে আসতে হয়েছিল। তারপর একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল তার এবং তার পরিবারের জীবনে। তবে শিওন জুন যে ইহান, সেই সাথে শুভ্রার মামাতো ভাই এবং তার সাথে শুভ্রার অতীতে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা জেনে চরম আশ্চর্যান্বিত হলো রায়ান। রায়ান অবাক কণ্ঠে উচ্চারণ করলো, তাসাকে তোমাকে ভালোবাসে? ইহান একবার ঘুরে তাকিয়ে শুভ্রার দিকে চেয়ে আবারও বলল, ওর অবস্থা দেখে তুমি বুঝতে পারছো না যে ও আমাকে ভালোবাসে কিনা? তুমি আমাকে ওর আর তোমার মিথ্যে সম্পর্কের কথা বলেছিলে বলে ও কি রিয়াক্ট করেছে সেটা তো দেখতেই পাচ্ছ। এরপর আর বলার অপেক্ষা রাখে না যে ও আমাকে কতটা ভালোবাসে। আর ওর আসল নাম শুভ্রা আফিয়াত। রায়ানের বুকটা না চাইতো কেমন দুবড়ে মুচড়ে গেল, যেন হৃদয় জুড়ে একটা তীক্ষ্ণ ব্যথা অনুভূতি হলো। শত হোক, শুভ্রাকে সে মন থেকে 6টা বছর ধরে ভালোবেসে এসেছে, কিন্তু এটাও তো সত্যি যে শুভ্রা তাকে ভালোবাসে না, ভালোবাসে অন্য কাউকে, এবং সেও তাকে যথেষ্ট ভালোবাসে। রায়ান কান্না আড়াল করে বলল, কংগ্রাচুলেশনস ম্যান। আমি ভাবতেও পারিনি আমার পছন্দের পপস্টার তারকেই হবে তাসার হারিয়ে যাওয়া একমাত্র ভালোবাসা। আশা করি ওকে তুমি তোমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে সবসময় ভালো রাখার চেষ্টা করবে। তোমাদের পুনর্মিলন এবং নতুন ভালোবাসাময় জীবনের জন্য শুভকামনা রইল। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। মিলানের পিচঢালা আলো ঝলমলে রাস্তাটায় নিয়র বাতির চকচকে আলোয় অদ্ভুত সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে। রাস্তায় এখনো কিছু মানুষের আনাচোগনাচো চলছে। দু একটা গাড়ি সারসা করে একটু পর পর ছুটেই যাচ্ছে। স্নাফল না হলেও তীব্র শীতল বাতাস চারিদিকে জুড়ে বিদ্যমান। রাস্তার পাশে কৃত্রিম লেকটার পূর্ণিমা চাঁদের আলোয় ঝিকমিক করছে। ইহান শুভ্রাকে পিঠে করে বয়ে নিয়ে রাস্তা দিয়ে নিরন্তর হেঁটে চলছে। দু হাত দিয়ে শুভ্রা 2 ফুট চেপে ধরে বসে আছে সে। শুভ্রা 2 হাত দিয়ে ইহানের গলা চেপে ধরে রেখেছে। অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে এখনো ঠিক মতো চোখ মেলে রাখতেই পারছে না সে। তবুও পরিচিত কোনো একটা সুঘ্রাণ তাকে বারবার আকৃষ্ট করে জাগিয়ে রাখছে। দুজনের পরনের লং ওভারকোট। অনেকক্ষণ ধরে দুজনের কেউই কোনো কথা বলছে না। হঠাৎ নীরবতা ভঙ্গ করে ইহান হাঁটতে হাঁটতেই বলে উঠল, শুভ্রা। শুভ্রা তড়াৎ করে জেগে উঠে জড়ানো কণ্ঠেই বলল, এত বেশি ড্রিঙ্ক করছিস কেন? মনের ব্যথা ভুলতে। কে তোকে ব্যথা দিয়েছে? আছে একজন পাষাণ পুরুষ। খুব বেশি রাগ অভিমান তার প্রতি? অনেক। তুইও তো তাকে ভীষণ কষ্ট দিয়েছিস। 6 বছর আগে তাকে না জানিয়ে ছেড়ে চলে এসেছিলে, তারপর সামনে পাওয়ার পর লুকিয়ে পালিয়ে গিয়েছিলে। সব জানতে পেরেছি আমি। হ্যাঁ রে শুভ্রা, একটা বার আমার কাছে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে সব কথা খুলে বলতে পারতি না? আকস্মিক শুভ্রার চোখ দুটো ছলছল করে উঠল। হাউমাউ করে কেঁদে উঠল সে। ইহান শুভ্রার কান্নার শব্দ শুনে তড়িঘড়ি করে নাককে তাকে নামিয়ে দিয়ে নিজের সামনে নিয়ে এসে তার মুখটা 2 হাতের আঁচলায় পুড়ে নিল। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হলো, কাঁদছিস কেন সুইট বাটারফ্লাই? শুভ্রা তবু সামনে কেঁদেই যাচ্ছে। ইহান অস্থির হয়ে বলতে লাগলো, এইভাবে কাঁদছিস কেন বল না? আমি কি খুব কষ্ট দিয়ে ফেলেছি তোকে? আচ্ছা, আই এম সরি, প্লিজ কান্না বন্ধ কর শুভ্রা। শুভ্রা তবু কান্না বন্ধ না করায় ইহান আচমকা একটি অবাক কাণ্ড করে বসল। 2 হাতে শুভ্রার দুগাল চেপে ধরে তার ঠোঁটে আলতো করে একটা চুমু বসিয়ে দিল। মুহূর্তেই কান্না বন্ধ হয়ে গেল শুভ্রার। ট্যাপ ট্যাপ করে ইহানের মুখের দিকে তাকিয়ে রইল সে। ইহান মৃদু হেসে বলল, যাক, অবশেষে তোর কান্না থামলো। এখন থেকে তুই কান্না করলে তোর কান্না বন্ধ করাতে এটাই নিনজা টেকনিক হিসেবে ব্যবহার করব আমি। ইহানের কথা শেষ হওয়া মাত্রই শুভ্রা তার বুকে ঝাঁপিয়ে পড়ল। আবারও কাঁদতে কাঁদতেই বলে উঠল, তুমি সত্যি সত্যি আমার কাছে এসেছো ইহান ভাইয়া? না, মিথ্যা মিথ্যা এসেছি। ছুঁয়ে ধরে বুঝতে পারছিস না সত্যি নাকি মিথ্যা? শুভ্রা ইহানকে আরও খানিকটা শক্ত করে জড়িয়ে ধরল। ইহানও একই কাজ করলো। শুভ্রা বলতে শুরু করলো, এটাই যেন সত্যি হয় ইহান ভাইয়া। অনেক সাধনার পর তোমাকে আমি পেয়েছি। পেয়েও হারানোর যন্ত্রণা যে মৃত্যু সম।
সেই ব্যথা আমি আর সহ্য করতে পারবো না। তাহলে 6 বছর আগে কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? জানিস কতটা কষ্ট হয়েছিল তোকে ছাড়া থাকতে? আমি ইচ্ছে করে তোমাকে ছেড়ে যাইনি ইহান ভাইয়া, পরিস্থিতির চাপে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম। ইহান কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো। কি এমন হয়েছিল যে রাতের আধারে তুই, ফুপা ফুপি আর শ্বেতা হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলে? কত খুঁজেছি আমি তোকে। শ্বেতা আর ফুপা ফুপিকে তুই কি জানিস? রাত, ওর বাবা মা, আমার বাবা মা হন্যে হয়ে তোদেরকে খুঁজছিল। কতগুলো দিন ধরে তোদেরকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল আমার। তীব্র যন্ত্রণা বুকে বয়ে নিয়ে ছন্নছড়া হয়ে এতগুলো বছর কাটিয়েছি আমি। ইহানের কথাবার্তা শুনে শুভ্রা আবারও ফুফিয়ে কেঁদে উঠল। ইহান কিছুক্ষণ আগে তাকে কয়েক গ্লাস লেবুর শরবত খাইয়েছে, যার ফলে বমি করছে শুভ্রা। তবু তার নেশা এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু মাতাল অবস্থায় আগের থেকে তুলনামূলক কম হওয়াতে ইহানের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে সে। শুভ্রা কাঁদতে কাঁদতেই বলে উঠল। আমাকে মাফ করে দাও ইহান ভাইয়া, আমার অন্তত তোমাকে সেই রাতে জানিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু কে জানতো সেই রাত এতটা ভয়ঙ্কর হতে চলেছে। তোমাকে, আমাকে, আমাদের সবাইকে এতটা দূরে পাঠিয়ে দিবে সেটা কে জানতো? না হলে আমি কখনো তোমার হাত সেই দিন ছাড়তাম না। এই 6টা বছর যন্ত্রণার তীব্র অনলে প্রতিনিয়ত জ্বলে ছারখার হয়েছি আমি, তবু কাউকে বুঝতে দেইনি নিজের তীব্র যন্ত্রণার কথা। ইহানের চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। দু হাতে শুভ্রার চোখের পানি মুছে দিতে দিতে আকুল কণ্ঠে বলল সে। সেই রাতে কি হয়েছিল আমার সব ঘটনা খুলে বল। বলবো, সব বলবো তোমাকে। আমার বোনটাকে বাঁচাতে হবে ওই অন্ধকার জীবন থেকে। তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো ইহান ভাইয়া, সেখানে মা বাবা সবাই রয়েছে। শ্বেতার কি হয়েছে? বাসায় গিয়ে সব বলছি তোমাকে। হঠাৎ শুভ্রার কিছু একটা মনে পড়তেই সে ইহানের বুকে একটা ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠেই বলে উঠল। আমাকে ছাড়া অন্য নারীতে কিভাবে আসক্ত হলে তুমি ইহান ভাইয়া? একবারও কি বুক কাঁপলো না তোমার? এই তোমার আমার প্রতি ভালোবাসা? ইহান আহত কণ্ঠেই বলে উঠল। তোকে ছাড়া আমি যে কতটা রিক্ত, শূন্য, তোর প্রতি যে আমি আমার হৃদয়ে কি পরিমাণ ভালোবাসা জমিয়ে রেখেছি, সেটা যদি তোকে দেখাতে পারতাম, তাহলে আমার ভালোবাসার দিকে আঙ্গুল তুলতে তুই 2বার ভাবতি শুভ্রা। তাহলে ওই মেয়েটা কে ছিল? রায়ানের সাথে তোকে দেখার পর থেকে আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল, তাই হাইউনকে নকল গার্লফ্রেন্ড বানিয়ে তোর সামনে শো অফ করার জন্য নিয়ে গিয়েছিলাম। শুভ্রা ইচ্ছে মতো ইহানের গায়ে কিলঘুষি মারতে লাগলো। ইহান তো প্রতিরোধ করতে গিয়েও হেসে উঠল। তারা যেন আবারও সেই দুরন্ত কৈশোরে ফিরে গিয়েছে। শুভ্রা কটমট করেই বলে উঠল। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। খালি আমাকে কষ্ট দেব ধান্দা, তাই না? তোমার ঘাড়েই এত পেতনিরা সব আসে কেন আমি বুঝি না। প্রথমে সোনালি, তারপর ওই হাইউন তাইউন না কি যেন নাম। ইহান আবার শুভ্রাকে পাজাখোলা করে কোলে তুলে নিয়ে এসে হেসেই বলে উঠল। তোর সাথে আমি তো থাকবো সারা জীবন, তখন যত ইচ্ছা মজা দেখানোর দেখিয়ে নিস। বলে ইহান শুভ্রাকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। বিস্তৃত পথ জুড়ে তাদের বিস্তৃত সুখ ছায়া ধীরে ধীরে রাস্তার শেষ প্রান্তে মিলিয়ে গিয়েছে। তোমরা আর কত এভাবে চুপ করে বসে থাকবে? ওই ইরিস আড্রিয়ানো তানভিকে উঠিয়ে নিয়ে গেছে, 1 সপ্তাহ হতে চলল। না জানি কি অবস্থায় ওকে রেখেছে সে। আমরা কি ইরিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না? ও মাফিয়া আর শক্তিধর বলে যা খুশি তাই করবে। আহাত আলম, শারমিন বেগম, মাজারুল আজাহারের সামনে রাগে চেঁচিয়ে কথাগুলো বলল সায়ান। রায়হান অবশ্য সেখানে উপস্থিত নেই। শুভ্রা আর রিহানকে একসাথে দেখার পর থেকে সে এখনো পর্যন্ত ঘরে ফিরেনি। এদিকে শানের কথা শুনে সকলে চুপ হয়ে রইল, তবে সকলের মুখ ভীষণ চিন্তিত ও বিষণ্ণ। আহাত আলম বলে উঠল। মেয়েটাকে তো আমরা উদ্ধার করতে চাই বাবা। এর আগেও একই বিপদে পড়ে আমার মেয়েটার জীবন কেমন বিধ্বস্ত হয়ে গিয়েছিল সেটা তো দেখতেই পেয়েছিলে। অনেক কষ্টে সেখান থেকে ওকে আমরা ফিরিয়ে এনেছিলাম, এখন আবারও সেই একই পরিস্থিতিতে পড়তে হলো ওকে। কিন্তু আমরা কী বা করতে পারি? এরিস আর ওর বাবার ক্ষমতার কাছে আমরা কিছুই না। শারমিন বেগম এতক্ষণ আসলে মুখ বুজে কান্না করছিল। আহাত আলমের কথা শুনে তিনি চেঁচিয়ে বলে উঠলেন। তাই বলে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো আমরা? না জানি আমার মেয়েটা এখন কি অবস্থায় রয়েছে। এরিস ওর সাথে কি করেছে কে জানে। নাহিয়ান খানেরও কোনো ভরসা নেই। আমি কিছু শুনতে চাই না।
আমার মেয়েটাকে যে কোনো উপায়ে আমার কাছে ফিরিয়ে দাও তোমরা। মাজহারুল আজাহার বলে উঠলেন। এভাবে হুট করে তো কিছু করা যাবে না ভাবি, ভেবেচিন্তে সব কিছু করতে হবে। পুলিশ দিয়েও কোনো লাভ হবে না। এরিস ঠিকই ক্ষমতার জোরে নিজের পিঠ বাঁচিয়ে নেবে। মাঝখান থেকে বিপদে পড়ব আমরা সবাই। আমাদেরকে অন্য উপায় খুঁজতে হবে। সায়ন উত্তেজিত কণ্ঠে বলে উঠল। তানভীর অতীত তোমরা আমাকে আগে বললে না কেন? তাহলে ওকে অন্তত আমি ভুল বুঝতাম না। ইরিস ওর আর তানভীর যে ম্যারেজ রেজিস্ট্রি পেপারটা দেখিয়েছিল সেটাও মনে হয় জাল ছিল। আমরা কোনো কিছু না বুঝেই সবটা বিশ্বাস করে নিলাম। আর তোমরা যা ভাবাভাবির করে নাও, আমি আর তানভীকে ওই নরকে থাকতে দেবো না। দরকার হলে কৌশলে ওকে নিয়ে পালিয়ে আসবো, তারপর দূরে কোথাও চলে যাব যেখানে ইরিস কখনো ওর নাগাল খুঁজে পাবে না। মাজহারুল আজাহার মৃদু হেসে বলে উঠলেন। কার থেকে ওকে কেড়ে নিতে আসবে তুমি? তোমার কি মনে হয় পালিয়ে বাঁচতে পারবে তোমরা? যে ছেলে দীর্ঘ 6টা বছর পর্যন্ত ওকে হন্য হয়ে খুঁজে বেরিয়েছে, অবশেষে খুঁজে পেয়ে সবার সামনে বিয়ে করে তুলে নিয়ে গেছে, অথচ কেউ কিচ্ছুটি করতে পারেনি। আর তার থেকে আর যাই হোক, তানভীরকে কোথাও লুকিয়ে রাখা সম্ভব না। সায়ন রাগান্বিত ভঙ্গিতে পায়চারি করতে লাগলো। কোনো একটা উপায় সে ঠিকই বের করে নিবে, সে তাকে কেড়ে নিয়ে আসবে এরিসের কাছ থেকে। সায়ন মনে মনে ভাবতে লাগলো। ক্ষমতা আর শক্তির জোরে হয়তো তোমার সাথে আমি পেরে উঠব না ইরিস অ্যাড্রিয়ানো, তবে কূটকৌশলে ঠিকই তোমাকে ছাড়িয়ে যাব আমি। তানভীকে আমি ঠিকই তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে ওকে নিয়ে দূরে কোথাও চলে যাব। যেভাবে তুমি ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলে ঠিক সেভাবেই। আর তোমাকে কোনো দিনই আমাদের খুঁজে পেতে দেব না। এদিকে এত রাত হয়ে গেছে, তবু শুভ্রা আর রায়ান বাড়িতে ফিরেনি বলে সকলে ভীষণ চিন্তিত হয়ে উঠেছে। শারমিন বেগম বারবার দরজার কাছে গিয়ে ওরা আসছে কিনা দেখে আসে। তখনই কলিং বেলের কর্কের শব্দে সম্মিত ফিরে পেল সবাই। শারমিন বেগম তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলতে স্তব্ধ হয়ে গেলেন। ইহান শুভ্রকে জড়িয়ে ধরে রেখে হাসি মুখে ভিতরে প্রবেশ করলো। মাজহারুল আজাহার আর শায়ান তাকে চিনতে না পারলেও আহাতালামায় শারমিন বেগম ঠিকই চিনতে পেরেছে। বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের মাঝে চাপা আনন্দ, কষ্ট আর হাসি একসাথে ঝিলিক দিচ্ছে। ইহান সবাইকে এক নজর দেখে নিয়ে আহাত আলম আর শারমিন বেগমের উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল। কেমন আছো ফুফা ফুপি? শারমিন বেগম ইহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আহাত আলম চোখের পানি মুছে তার কাঁধে হাত ধরে দাঁড়ালেন। শারমিন বেগম কাঁদতে কাঁদতে বলে উঠলেন। তুই এতদিন কোথায় ছিলি রে বাবা? শুভ্রাকে কি করে পেলি? ইহান শুভ্রাকে শারমিন বেগমের কাছে ধরিয়ে দিয়ে বলল। তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে শুভ্রাকে ওর ঘরে শুইয়ে দিয়ে আসো। ভীষণ ক্লান্ত হয়ে গেছে ও। সেই সাথে তোমাদের কাছেও আমার অসংখ্য প্রশ্নের উত্তর জানার রয়েছে। ড্রয়িং রুমে গল করে বসে আছে আহাত আলম, শারমিন বেগম, মাজহারুল আজাহার, ইহান, রায়ান আর শায়ান। শুভ্রা এখানে উপস্থিত নেই, কারণ সে গভীর ঘুমে নিমজ্জিত হয়েছে। তবে পরিস্থিতি সবাই গভীর চিন্তায় মত্ত রয়েছে। বেশ কিছুক্ষণ নীরবতার পর ইহান হঠাৎ করে একটা দীর্ঘশ্বাস ফেলে শারমিন বেগমের উদ্দেশ্যে বলে উঠল। আমাকে সব সত্যিটা খুলে বলো ফুপি। 6 বছর আগে কেন তোমরা কাউকে কিছু না বলে ওভাবে উধাও হয়ে গিয়েছিল? কেন শুভ্রা আমাকে কোনো কিছু বলতে যেতে পারেনি? আহাত আলম চোখের চশমা খুলে চোখ মুছেই বলল। আমি তোমায় সবটা খুলে বলছি বাবা। বলে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত সবটা খুলে বললেন ইহানকে। সবটা শুনে স্তব্ধ হয়ে গেলেন ইহান। অনেকক্ষণ পর নিজেকে ধাতস্থ করেই বলে উঠলেন। তোমাদের সাথে এত কিছু হয়ে গেছে অথচ আমরা কিছুই জানতাম না। আর এতগুলো দিন যাবৎ আমি শুভ্রাকে কেবল ভুল বুঝে এসেছি। বলে অনুশোচনা দগ্ধ হতে লাগলো ইহান। আহাত আলমের বলা অতীতের ঘটনাগুলো কল্পনা করতেই তার শরীরে লোমকূপগুলো শিউরে উঠতে লাগলো। উপস্থিতি সকলে চুপ করে রইল। ভয়াবহ অতীতটা যেন পুনরায় তাদের চিন্তা শক্তিকে গ্রাস করে ফেলেছে। ইহান এবার চোখ মুখ শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে উঠল। ওই নাইহান খানকে আমি ছাড়বো না। আর তার ছেলে অ্যারিশ এন্ড্রিয়নকেও দেখে নিব। ক্ষমতাশালী বলে সে যা ইচ্ছা তাই করতে পারবে। মাজহারুল আজাহার বলেন। সত্যিটা এরিস এখনো পর্যন্ত জানে না। ইহান ভুরু কুঁচকেই বলল। জানে না নাকি জানতে চেষ্টা করেনি? জানি না। যত যাই হোক, সে তাকে ওর কাছ থেকে আমাদের উদ্ধার করতে হবে। না জানি রাগের বসে ইরিস ওর কোনো ক্ষতি করে ফেলে। ইহান কিছু একটা ভেবেই বলল। আমাদের তাড়াহুড়ো করলে চলবে না। ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে সামনে এগোতে হবে।
হঠাৎ বাড়ির দিকে নজর পড়তে ইহান চমকে উঠল। রাত প্রায় 2:30 বাজে। সে ব্যস্ততার সাথে উঠে দাঁড়িয়ে বলে উঠল। ফুপা ফুপি, আমাকে এবার যেতে হবে। শারমিন বেগম অবাক হয়ে বললেন, সে কি রে, এত রাতে তুই কোথায় যাবি? আজকে রাতটা অন্তত এখানে থেকে যা। না ফুপি, তোমাদের তো আমি বলেছিলাম আমি সাউথ কোরিয়ান পপস্টার। কমিউনিটির রুলস আর রেগুলেশন অনুযায়ী আমাকে চলতে হয়। সেই রুলস ভেঙে আমি এখানে কয়েকদিন যাবৎ আছি। তারা আমাকে বলছে আগামীকালের মধ্যে সাউথ কোরিয়া ব্যাক করতে হবে। আজকে রাতে হোস্টেলে গিয়ে সব প্যাকিং করতে হবে। কিন্তু আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি আবার তোমাদের সাথে দেখা করতে আসব, আর সব সমস্যার সমাধানও করব। একটু ভরসা রাখো আমার উপর। কেউ আর কোনো কথা বলো না। সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষে ইহান শুভ্রার রুমে গিয়ে দাঁড়ালো। বিছানার কাছাকাছি গিয়ে শুভ্রা ঘুমান্ত নিষ্পাপ মুখশ্রীর দিকে অপলক তাকিয়ে রইল। তারপর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে মৃদু কণ্ঠেই বলতে লাগলো, আমার ভালোবাসা শুভ্রা, মাই সুইট বাটারফ্লাই, তোকে আবার নিজের এত কাছে পেয়ে দেহে যেন পুনরায় প্রাণ ফিরে পেয়েছি। এই জন্য খোদার কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করি। আজকে তোকে ছেড়ে চলে যেতে হচ্ছে আমায়, এজন্য রাগ করিস না। কথা দিচ্ছি খুব শীঘ্রই আবারও তোর কাছে ফিরে আসবো আমি। এরপর তোকে একদম নিজের করে নিব। কথাগুলো বলে শুভ্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে হন হন করে বেরিয়ে গেল ইহান। গভীর ক্ষোভের মাঝেও শুভ্রা কিছুটা নড়েচড়ে উঠেছিল, সেটা ইহান দেখতে পেল না। ওদিকে দরজার ওপাশ থেকে রায়ান সবটা দেখছিল আর শুনছিল। শুভ্রার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস আড়াল করে সে দ্রুত পদে চলে গেল। এজন্য প্লাসের নিস্তব্ধতা আজ আগের মতো নেই। কেমন একটা উত্তেজনা ভাব ফিরে এসেছে। প্লেসের গার্ড আর গাড়ির সংখ্যা বেশি, কারণ একটাই, প্রাক্তন মাফিয়া বস নাহিয়ান আহরার খান আজ সগর্বে দলবল সহ প্লেসে এসেছেন। রয়্যাল লাউঞ্জ জুড়ে অসংখ্য ব্ল্যাক গেট আপ থাকা গার্ড বন্দুক হাতে নিয়ে রবার্টিক স্টাইলে দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় কাউস্টার পায়ের উপর পা তুলে সম্মুখে বসে রয়েছে নাহিয়ান খান। বরাবরের মতো সাদা পাজামা পাঞ্জাবিতে দেখা যাচ্ছে না তাকে। পাক্কা মাফিয়া বসদের মতো ব্ল্যাক স্যুট, প্যান্ট, সানগ্লাস নিজেকে আচ্ছাদিত করে রেখেছেন তিনি। মুখখানা অন্তত গরুগম্ভীর। ফিমেল স্টাফরা তার জন্য নাস্তা আনা এবং খাতিরদারি করতেই ব্যস্ত। কিছুক্ষণের মাঝে সিঁড়ি বেয়ে নেমে এলো এরিস। বাবাকে দেখেও তার গম্ভীর মুখের কোনো রূপ ভাবমন্তর হলো না। অবিচল ভঙ্গিতে নাহিয়ান খানের সামনাসামনি কাউস্টায় বসে ফোন স্ক্রল করতে করতে শান্ত স্বরে বলল, তা মিস্টার খান, হঠাৎ আমার প্যালেসে কি মনে করে? কেন, আমি আসতে পারি না বুঝি? পারেন, অবশ্যই পারেন, কিন্তু আসার আগে একবার আমাকে ইনফর্ম করে নেওয়া উচিত ছিল আপনার। আমাদের মাঝে এত ফর্মালিটিস আসলো কবে থেকে? এরিস ফোন থেকে মুখ উঁচিয়ে বলল, কি কারণে এসেছেন সেটা পরিষ্কার করে বলুন। এমনি তোমার সাথে দেখা করতে ইচ্ছে হলো তাই। তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ করে একটা ফিমেল স্টাফ সিঁড়ি বেয়ে তড়িঘড়ি করে নিচে নেমে এলো। এরিসের উদ্দেশ্যে ব্যস্ত কণ্ঠেই বলতে লাগলো, স্যার স্যার, ম্যাম হঠাৎ করে সিক হয়ে গিয়েছেন, তার তলপেটে নাকি প্রচণ্ড ব্যথা করছে। মেয়েটির কথা শুনে এরিস প্রথমে অনেক উদ্বিগ্ন হয়ে গেল, পরক্ষণের সামনে নাহিয়ান খানকে বসে রয়েছে টের পেতে তার চোখ মুখ শক্ত হয়ে এলো। মেয়েটির দিকে একটা শক্ত চাহনি তাক করে চাল শক্ত করলো সে। এরিসের এমন দৃষ্টি দেখে প্রচণ্ড ঘাবড়ে গেল মেয়েটি। সে আবার কোনো ভুল করে ফেললো কিনা ভাবতেই ভয়ে কুঁকড়ে গেল। এদিকে ফিমেল স্টাফের কথা শুনে নাহিয়ান খান প্রচণ্ড অবাক হয়ে একদম সোজা হয়ে বসলেন। এরিসের দিকে তীর্যক দৃষ্টি তাকিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ম্যাম মানে? তোমার প্যালেসে হঠাৎ ম্যাম আসবে কোথা থেকে? আর এই ম্যামটা কে? এরিস নিজেকে ধাতস্থ করে শান্ত স্বরে বলার চেষ্টা করলো। দেখুন মিস্টার খান। নাহিয়ান খান এরিসের কোনো কথা না শুনে দ্রুত পায়ে সিঁড়ি পেয়ে দোতলার উদ্দেশ্যে ছুটে গেলেন। এরিসে দ্রুত কদমে তার পিছু ছুটে গেলেন। ড্রয়িং রুমে উপস্থিত সকলে তাদের সরু দৃষ্টি তাকিয়ে রইল। এরিয়ানো প্লাসের রুপটপে রাশভারী মুখভঙ্গি নিয়ে অন্তত শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে নাহিয়ান খান। ভেতরে ভেতরে তিনি প্রচণ্ড রেগে থাকলেও বাইরে সেটা বিন্দুমাত্র প্রকাশ করলো না। তার ঠিক পাশে এরিস দাঁড়ানো, নিলিপ্ত ভঙ্গিতে স্মোক করছে সে। বাবার সামনে স্মোক করতেও বিন্দুমাত্র ইতস্তত বোধ নেই তার। না তার বাবারও এতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ রয়েছে। কিছুক্ষণ আগে দোতলায় উঠে সরাসরি এরিসের রুমে ঢুকে গিয়েছিল নাহিয়ান খান। প্রথমে বিছনায় শান্ত হয়ে ঘুমিয়ে থাকা শ্বেতাকে দেখতে পেয়ে তার পায়ের তলা থেকে যেন মাটি সরিয়ে গিয়েছিল। তলপেটে অতিরিক্ত যন্ত্রণার জন্য
অন্য একজন ফ্যামিলি স্টাফ একটা ইঞ্জেকশন পুশ করে দিয়েছে শ্বেতাকে, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে গিয়েছে সে। সেই শ্বেতাকে সামনাসামনি দেখে 6 বছর আগের অতীতে যেন নাহিয়ান খানের সামনে আবারও ভেসে উঠেছে। হতবুদ্ধি হয়ে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি। অনেকক্ষণ নীরব থাকার পর নাহিয়ান খান গমগমে স্বরেই বলে উঠলেন, এই মেয়েটা এখানে কি করছে এরিস? ওকে আমি বিয়ে করেছি, আমার স্ত্রীও। এরিসের সোজাসাপটা নির্লিপ্ত উত্তর। নাহিয়ান খান ক্ষিপ্ত চোখে এরিসের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে উঠলেন, এত কিছুর পরেও ওই মেয়েটাকে কি করে বিয়ে করলে তুমি? ওর অতীত সম্পর্কে জানো না? আর সবচেয়ে বড় কথা, তুমি ওকে পেলে কোথায়? এরিস নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শীতল কণ্ঠে বলল। ওটা আপনার জানার বিষয় নয়। নাহিয়ান খান দ্বিগুণ চেঁচিয়ে বলে উঠল, আমার জানার বিষয় নয় মানে কি? ওর মতো প্রস্টিটিউট আর ক্যারেক্টারলেস মেয়ের জন্য? মিস্টার খান, প্রচণ্ড জোরে থমকে উঠল এরিস, যার ফলশ্রুতি নাহিয়ান খান পর্যন্ত কেঁপে উঠলেন। এরিস তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থেকে চাল শক্ত করে বলতে লাগলো, ওকে নিয়ে আর একটা বাজে কথাও বলবেন না বলে দিচ্ছি, ফলাফল ভালো হবে না কিন্তু। নাহিয়ান খান নিজেকে ধাতস্থ করে কৌতুক মিশ্রিত কণ্ঠেই বলে উঠলেন, যে যেরকম তাকে সেরকম বলতে পারবো না? হাউ ফানি ম্যান। না, পারবেন না। বলে এরিস আবারও স্মোক করতে লাগলো। তাকে এই মুহূর্তে ভীষণ বিচলিত দেখাচ্ছে। সে তার যেমনই হোক তার সম্পর্কে অন্য কারো মুখ থেকে কোনো ধরনের বাজে কথা সে সহ্য করতে পারবে না। নাহিয়ান খান এরিসের বুকের আগুনকে আরও জ্বালিয়ে দিতে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলতে লাগলেন, ভুলে যেও না অতীতের সব কথা। তোমার ওয়াইফে কৃতকর্মের প্রমাণস্বরূপ এই জঘন্য ভিডিওটা কিন্তু এখনও আমার কাছে আছে। এরিস অন্তত দ্রুততার সাথে পকেট থেকে পিস্তল বের করে সোজা নাহিয়ান খানের কপালে ঠেকালো। প্রচণ্ড রাগে গজগজ করে সে। নাহিয়ান খান তাতে ভ্রুক্ষেপ করলেন না। ছেলেকে জ্বালিয়ে দিতে পেরেছে, এতেই তিনি সফল। মুখে তার বিদ্রুপাত্ম হাসি। এরিস রাগে কাঁপতে কাঁপতে পিস্তলটা নামিয়ে আনলো। তারপর গটগট করে রুপটপ থেকে ছুটে নিচে চলে গেল। নাহিয়ান খান একটা শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে বললেন, বিয়ে তো তুমি করে নিয়েছো এরিস, কিন্তু এই বিয়ে কতদিন পর্যন্ত টেকে সেটাও আমি দেখছি। আর এই মেয়ে একবার আমার হাত থেকে বেঁচে গেলেও এবার আর বাঁচবে না। বলে হাত জোড়া মুঠিবষ্ট করে তাতে দাঁত চেপে নিলেন নাহিয়ান খান। হন্তদন্ত হয়ে রুমে ছুটে এলো এরিস। ততক্ষণে সে তার ঘুম ভেঙে গেছে। রুমের মধ্যে একটা টেবিলের উপর অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন প্রজাতির মাছদের খেলা দেখছিল সে, আর একটু পরপর খিলখিল করে হাসছিল। ইদানিং এই ভয়পূর্ণ আর অপ্রিয় রুমটা মনের অজান্তেই সাজাতে লেগেছে সে। তাই তো ফিমেল স্টাফদের বলে বলে এরিসের অনুমতি ব্যতীত বিভিন্ন জিনিস দিয়ে ঘরময় সাজাচ্ছে। ব্যালকনিটাও ফলে ফুলে সাজিয়ে তুলেছে সে। এরিস সে তার হাসিমাখা মুহূর্তটিকে কয়েক পলক অবলোকন করলো। কিছুক্ষণের মধ্যে তার হৃদয় নরম হয়ে যেতে মস্তিষ্ক পুনরায় হানা দিল নাহিয়ান খানের বলা 6 বছর আগের সেই জঘন্য ভিডিওটির কথা। মুহূর্তেই রোদ্দে রোদ্দে প্রচণ্ড ক্রোধ হানা দিল তার। বুলেট লোডের পিস্তলটা সব কটা গুলি অ্যাকোয়ারিয়ামের উপর শুট করে দিয়ে মুহূর্তেই সেটাকে ছাজরা করে দিল এরিস। এইদিকে বিকট শব্দ নিয়ে শখের অ্যাকুয়ারিয়ামটা তছনছ করে যেতে প্রচণ্ড ভয়ে চোখ মুখ খিচে চিৎকার করে উঠে দাঁড়ালো শ্বেতা। তার কোমল ক্ষুদ্র শরীরটা অনবরত কাঁপছে। এরিসের দিকে প্রচণ্ড ভীতু চোখে তাকানো মাত্র এরিস তার হাত শক্ত করে ধরে টানতে টানতে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। কি করবেন আমার সাথে? প্লিজ ছাড়ুন আমায়, আমি কিচ্ছু করিনি। দয়া করে আমার সাথে উল্টোপাল্টা কিছু করবেন না। শ্বেতার ক্রোনন্দ আকুতি মাখা কথাগুলো শুনেও কোনো রূপ ভাবান্তর হলো না এরিসের মাঝে। সে অবিচল চিত্তে শ্বেতাকে বিশাল বড় বাথরুমের বাথটবের কাছে ছুটে ফেলল। ফলশ্রুতিতে হাতে পেটে আঘাত লেগে ব্যথায় কুঁকিয়ে উঠল শ্বেতা। এরিসটা চুলের মুঠি শক্ত করে ধরে বাথটবের ভরা পানি তার মুখে চেপে ধরল। নিঃশ্বাস নিতে না পারায় প্রচণ্ড ছটপট করতে লাগলো শ্বেতা। ছাড়া পাওয়ার জন্য অনবরত শরীরটাকে নড়াচ্ছে সে, কিন্তু এরিসের শক্ত অবিচল বাহু বন্ধনী থেকে কিছুতেই মুক্ত হতে পারছে না সে। অপরদিকে এরিস দাঁতে দাঁত চেপে চাল শক্ত করে শ্বেতার মাথা চেপে ধরে সেভাবেই দাঁড়িয়ে রইল। তাকে এই মুহূর্তে প্রচণ্ড হিংস্র লাগছে। সে যেন আজ রক্ত মাংসে গড়া করে মানুষ নয়, চিরচিত ভয়ঙ্কর সেই মাফিয়া বস এরিস। সে তার কষ্ট, অস্পষ্ট আহাজারি কিংবা হৃদয়ের তাড়ানোর তাকে ছুতে পারছে না। অনেকক্ষণ পরে শ্বেতা যখন
প্রায় নিস্তেজ হয়ে গিয়েছে। এরিস তখন চুলসহ তার মাথা ছেড়ে দিল। শ্বেতা বাথরুমের ফ্লোরে পড়ে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। ইতিমধ্যে তার চোখ মুখ ফ্যাকাশে বরণ ধারণ করেছে। এরিস হাঁটু ভেঙে তার কাছাকাছি বসলো। শ্বেতার মুখখানি এক হাত দিয়ে উঁচিয়ে ধরে নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। শ্বেতা নিষ্পিরান দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে রয়েছে। এরিস ধীর গলায় অথচ নির্জীব কণ্ঠে বলতে লাগলো, যখনই অতীতে সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসে, তখন ইচ্ছে করে তোমাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা দিয়ে মেরে ফেলি, তারপর নিজেও মরে যাই। কিন্তু সেভাবে মারলে তোমায় তিলে তিলে কষ্ট দিয়ে মারার মতো তৃপ্তিটা হয়তো আর পাবো না। যে অপরিসীম কষ্ট আমি এতকাল ধরে ভোগ করে আসছি, সেই একই কষ্ট যে তোমাকেও আমি দিতে চাই অ্যাডিকশন। শ্বেতা কোনো মতে চোখ টান টান করে এরিসের চোখে চোখ রেখে নির্দারুণ ভাঙ্গা কণ্ঠেই বলতে লাগলো, আমি জানি না বারবার কোনো অপরাধের কথা আপনি আমায় বলছেন। আমার জানা মতে আমি কোনো অপরাধ করিনি। যে অভিযোগে অভিযুক্ত করে আপনি আমায় শাস্তি দিচ্ছেন, তা যদি কখনো ভুল প্রমাণিত হয়, পারবেন নিজেকে কখনো ক্ষমা করতে? বলুন, পারবেন? পারবেন আমায় আজীবন নিজের কাছে আটকে রাখতে? এরিস তার মুখখানা একদম নিজের মুখের কাছাকাছি নিয়ে এসে হিসিয়ে বলল, যদি এমনটা সত্যি কখনো হয়, তখন তোমার সামনে নিজেকে নিজে শাস্তি দিব। আমি অথবা তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতেই নিব। কিন্তু নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নেওয়ার কথা কোনোদিন ভুলেও চিন্তা করো না অ্যাডিকশন। তোমায় আজীবন নিজের কাছে আটকে রাখার ক্ষমতা আমি রাখি, সে তুমি চাও বা না চাও। শ্বেতা তাচ্ছিল্যের হেসে বলল, আপনি আমায় ভালোবাসেন না মিস্টার অ্যারিস অ্যাডিয়ানো। আমি শুধুমাত্র আপনার জেদ অথবা অ্যাডিকশন, আর এই জেদ কিংবা অ্যাডিকশন নিয়ে কেউ কখনো কাউকে আটকে রাখতে পারে না। শ্বেতার এই কথা যেন সরাসরি এরিসের বুকে গিয়ে বিঁধল। কয়েক মুহূর্তের জন্য তার বুকটা ভীষণভাবে জ্বলে উঠল। সত্যি তো শ্বেতা তার এডিকশন। তাহলে এই নির্মম সত্যিটা কেন তাকে এতটা কষ্ট দিচ্ছে? নাকি শ্বেতার কথা পুরোপুরি সঠিক নয়? অ্যাডিকশনের বাহিরেও কি শ্বেতা তার জন্য অন্য কিছু? কি করে এরিস বুঝবে সেটা? তার পাষাণ হৃদয় উত্তর দেয় না। এরিস হঠাৎ শ্বেতার দুবাহু ধরে টেনে উঠিয়ে নিজের সাথে আষ্টে পিষ্টে মিশিয়ে নিয়ে খানিকটা অপ্রতিষ্ঠিত ন্যায় বিড়বিড় করে বলতে লাগলো, তুমি আমার শ্বেতা, শুধু আমার। তুমি আমাকে ছাড়া অন্য কারণ নও, হতে পারো না, আমি হতেও দিব না। আমৃত আমৃত আমৃত্যু তুমি শুধু আমার হয়ে থাকবে, থাকতে হবে তোমায়। মৃত্যুর পরেও অনন্তকাল তুমি শুধু আমারই হবে। এই নিয়মের ব্যতিক্রম ঘটতে গেলে আমি সব কিছুই ধ্বংস করে দিব। তুমি আমার আসক্তি, ঘোর, জেদ, যা কিছুই হও না কেন, তুমি একান্তই এবং শুধুমাত্রই আমার। সে তার এরিসের বুকে নিস্তেজ হয়ে পড়ে রইল। ততক্ষণে ভুলবশত এরিসের হাতের চাপে ওভারহেড শাওয়ার অন করে তাদের উপর ঝংকার করে পানি ঝাঁকাতে লাগলো। মুহূর্তে কাক ভেজা হয়ে গেল দুজন। দুটি ভেজা শীতল দেহ একে অপরের সাথে লেপ্টে রয়েছে। শীতল আবহের মাঝে দুটি মানুষের উত্তপ্ত নিঃশ্বাস প্রকম্পিত করে তুলল নিস্তব্ধ পরিবেশটা। ঘৃণা কিংবা বিতৃষ্ণা তাদের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়াতে পারল না। এরিস ঘর লাগা দৃষ্টিতে ভিজে টইটম্বুর শীত সে তাকে প্রাণ ভরে দেখতে লাগলো। মুহূর্তের মাঝে তার হৃদয়ে উথাল পাতাল ঢেউয়ের সৃষ্টি হলো। তৎক্ষণাৎ আগে সেই ঘটনার কথা মনে আসতে তার চেহাল আবারও শক্ত হয়ে এলো। পরনের শার্টটা টেনে টুনে খুলে ফেলল সে। এরপর সে তাকে আরও নিবিড়ভাবে আলিঙ্গন করে তার সম্পূর্ণ শরীর নিজের দৃঢ় স্পর্শে আত্মবৃত্ত চালাতে লাগলো। শীতল পানির সাথে সাথে শক্ত হাতে মুছে দিতে চেষ্টা করলো তার মনের দৃঢ়ভাবে সেকে বসা সে তার গায়ের পর পুরুষের স্পর্শগুলো। সেটা তখন আধো জাগরণের আধো তন্দ্রায় মধ্যখানে এমন অবস্থায় রয়েছে। শরীরটা ভীষণ রকম অবশ লাগছে তার, কিন্তু এর মাঝেও নিজের সমগ্র শরীরের এরিসের লাগামহীন স্পর্শ টের পাচ্ছে সে। এরিস তার কমর জোড়া শক্তভাবে আঁকড়ে ধরে একে একে অধর যুগল গলা ঘাড় বুক এমন সর্বঙ্গে এরিসের মাতাল করা স্পর্শগুলো
তীব্রভাবে অনুভূত করতে পারছে সে। তবে এরিসের আজকের স্পর্শ ছিল না কোনো হিংস্রতা, পৈশাচিকতা, ছিল শুধু নির্মমের উদ্বোধনা, তীব্র বেকুলতা আর ভালোবাসার পরশ। সে তার নিঃশ্বাস প্রচণ্ড ঘন হতে লাগলো। এরিসের এই স্পর্শ সে তার কাছে নতুন। এর আগে এরিস কখনো এতটা গভীর মেলামেলভাবে তাকে ছোঁয়নি। একটা পর্যায়ে সেও নিজের অজান্তে এরিসের উন্মত্ত বক্ষ পিঞ্জরে পিঠে নিজের উন্মাদনার ছোঁয়াগুলো দিতে লাগলো। সেটা একান্তই ঘরের বসে নাকি স্বেচ্ছায় সেটা নিজেও বলতে পারল না শ্বেতা। এড্রিয়ানো প্লেসের মূল সীমানা থেকে সামান্য একটু দূরে অবস্থিত নয়নাফিরাম ট্রেসের বসে ঘন্টাখানিক ধরে একটানা ড্রিঙ্কস করে যাচ্ছে এরিস। আজ যেন দুনিয়ার সমস্ত ড্রিঙ্কসে একাই শেষ করে ফেলবে বলে পণ করেছে। এত অ্যালকোহল হুস্কি পান করেও যেন তারা নেশায় হচ্ছে না। বুকের ভেতরটা প্রচণ্ড রকমভাবে জ্বলছে, চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। এস্ট্রেতে অগণিত সিগারেটের টুকরো পড়ে রয়েছে। 15তম বারের মতো আবারও একটা সিগারেট হাতে নিল এরিস। এত কাজ হলো না। অ্যালকোহলের কয়েকটা বোতল টেবিলের সাথে প্রচণ্ড জোরে আঘাত করলো সে। ছনছন করে টেবিল সহ বোতলগুলো ভেঙে চুরমার হয়ে গেল। তারপর ভাঙা কাজগুলো নিজের শক্ত হাতের মুঠিতে চেপে ধরল এরিস। মুহূর্তে ক্ষতবিক্ষত হয়ে গেল তার দুটি হাত। তার উপর আবার ওয়াইন ঢেলে দিল সে। প্রচণ্ড রকমভাবে জ্বলে উঠল তার হাত দুটো, অথচ তার মুখে নির্মম এক পৈশাচিক হাসি, যেন এতে প্রচণ্ড তৃপ্তি পেয়েছে সে। ফারহান এরিসের কাছেই দাঁড়িয়েছিল। এরিস যখন টেরিসের একান্ত সময় কাটায় তখন কোনো গার্ড তার আশেপাশে থাকে না, কেবল ফারহানের অনুমতি থাকে তার আশেপাশে থাকার। এতক্ষণ যাবৎ এরিসের সব কার্যকলাপ বাধ্য হয়ে নীরবে সহ্য করেছিল ফারহান, কিন্তু এই মুহূর্তে আর চুপ থাকতে পারল না সে। দ্রুত ছুটে এসে বিনা অনুমতিতে এরিসের হাত চেপে ধরে সে ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো, এটা কি করলেন স্যার? কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন? এরি ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তাচ্ছিল্য হেসে বলতে লাগলো, যার জীবনটাই অতপান্ত কষ্টময় তার আবার নতুন করে কষ্ট পাবার কি আছে? এরিসের কথা শুনে ফারহানের ভীষণ অবাক হলো। যে মানুষটাকে শুরু থেকে নির্মমতার পাথর রূপে সে দেখে এসেছে, তার মুখে এরকম দুর্বলতার কথা শুনে সে প্রচণ্ড অবাক হয়ে গেল। এরিস কখনো নিজের ভেতরের কথা কাউকেই বলে না, আজকে এভাবে খুলে বলাতে হয়তো ফারহান প্রচণ্ড অবাক হলো। তবে সে এতটুকু বুঝতে পেরেছে এরিস প্রচণ্ড ড্র্যাঙ্ক হয়ে গিয়েছে, না হলে এভাবে নিজের দুর্বলতার কথা কারোর সামনে প্রকাশ করতো না সে। তুমিও কি আমায় ঘৃণা করো ফারহান? না স্যার, আপনি আমার বড় ভাইয়ের মতো। এরিস গ্রাস করে তাচ্ছিল্যের হেসে আবারও বলতে শুরু করলো, আমার জীবনের আশা সবগুলো প্রিয় নারী আমাকে মন থেকে চায়নি। আমার আপন মা আমাকে সেই ছোট্ট বয়সে একা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। তার অনুপস্থিতি আর প্রতিকূল পরিস্থিতি আমাকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। আর এখন আমার একমাত্র এডিকশন আমার ভালোবাসা। এতটুকু বলে থমকে গেল এরিস। ফারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনছিল, আর তার এই মুহূর্তে এরিসকে জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছিল, আপনি কি শ্বেতা ম্যামকে সত্যি ভালোবাসেন স্যার? কিন্তু মুখে জিজ্ঞাসা করার সাহস আর হলো না ফারহানের। এদিকে এরিস মুহূর্তে নিজেকে সামলে নিল। নিজের হুঁশ এখনো পুরোপুরি হারায়নি সে। এতক্ষণে ঝোঁকের বসে ফারহানকে নিজের মনের অজানা সব কথা বলে দিচ্ছিল সে। সম্মিত ফিরে পেতে এরিস শক্ত কণ্ঠে ফারহানের উদ্দেশ্যে আদেশ হলো, তোমায় কি আমি যে লোকটিকে খুঁজে বের করতে বলেছিলাম তার ব্যাপারে কোনো ডিটেলস জানতে পেরেছো? জি স্যার, অনেক কিছু জানতে পেরেছি। লোকটি এত বছর ধরে আমাদের চোখের আড়ালে থাকতে পেরেছে, কারণ শক্তিশালী কেউ একজন তাকে সর্বদা প্রোটেক্ট করেছে আর এখনও করেছে। আর সেই কেউ একজন হয়তো চায় না সেই লোকটা আমাদের কাছে ধরা পড়ুক, কিন্তু এবার খুব শীঘ্রই তাকে ধরে ফেলবে মনে হচ্ছে। এরিস আবারও একটা সিগারেট ধরিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে পয়সাসিক হাসি দিয়ে বলল, অ্যারিসের হাত থেকে তার শিকার কখনো পালাতে পারে না। তা সে যতই ধূর্ত হোক না কেন, এবার চুনোপুটিটাকেও ধরব, আর রাঘব বোয়ালটাকেও ধরব। বলে চোখ মুখ শক্ত করে হাত জোড়া মুঠিবষ্ট করে নিল এরিস। অন্ধকার হল ঘর থেকে বের জুড়ে ইটালিয়ান ভাষায় গানের কলিগুলো ভেসে আসছিল এরিসের কানে। সেই সাথে পায়েলে ঝঙ্কার শব্দ ধ্বনি ভেসে আসছিল। সে তাই এই প্লাসে আসার পর থেকে এরিস আনন্দ মহলের সমস্ত মাল গাইডদের আসা যাওয়ার নির্দেশ করেছে।
শুধুমাত্র ফিমেল স্টাফরা থাকতে পারবে। ফিমেল স্টাফদের শ্বেতার বিয়ের দিনে এই বাড়িতে নিয়ে এসেছিল এরিস। এর আগে এই প্লেসের কথা মেয়েদের কোনো চিহ্নই ছিল না। এরিস অনেকক্ষণ যাবৎ প্লেসের সদর দরজার সিঁড়ির কাছে চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীর পায়ে প্রবেশ করলো হল ঘরে। আবসা হালদা আলোয় ডার্ট রেড ভেলভেটের ট্রেসেল ড্রেস পরিহিত ছিমছাম গঠনের এক সুন্দরী তরুণীকে অপরূপ অঙ্গিভঙ্গি টার্মেটের নাচে নৃত্যর অবস্থায় দেখে কয়েক মুহূর্তের জন্য থামকে দাঁড়ালো এরিস। তরুণীর দেহের আকার আকৃতি এবং গায়ের মিষ্টি সুঘ্রাণ তার বুঝতে বাকি রইল না মেয়েটি আসলে কে। এরিস তরুণীটির কাজে একটু বাধা দিল না। অতি সম্পর্পণে কাউসে পায়ের উপর পা তুলে বসে নেশাক্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো তরুণীর মনোমুগ্ধকর নৃত্য। প্রায় অনেকক্ষণ যাবৎ সমগ্র হল রুমের খোলা জায়গা জুড়ে নৃত্য শেষে এরিসের ঠিক সামনাসামনি স্ট্যান্ডের টেবিলের কাছে ফ্লোরে থপ করে বসে পড়ল শ্বেতা। তখনই অটোমেটিক রুমের বাল্বগুলো জ্বলে উঠল। তাতে এরিসের নজরে পড়ল ব্রাউন ব্যাংশর হেয়ার কাটের এক অপরূপ সুন্দরী তরুণীর চুলগুলো এলোমেলো করে কাউচের সামনে সেন্টার টেবিলে মাথা গুঁজে বসে রয়েছে। ধীরে ধীরে মাথা তুলল সে। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ড্রিঙ্কস করেছে সে। মনের ব্যথা বলতে বার কাউন্টারে যত অ্যালকোহল পেয়েছে সব পান করেছে সে। তা এরিস কিংবা কোনো গার্ড না থাকায় কাজটা সহজে হয়েছে তার। আর ফিমেল স্টাফরাও তাকে কোনোরূপ বাধা দিতে পারেনি। চোখ দুটো প্রচণ্ড জ্বালা করায় সেগুলো ঠিকমতো খুলে রাখতে পারছে না শ্বেতা। উঠতে গিয়েও বারবার টলতে টলতে পড়ে যাচ্ছে। এতক্ষণ এক নাগারে ডান্স করেছে কিভাবে কে জানে। এরিস তবু ঘর লগা দৃষ্টিতে শ্বেতাকে পর্যবেক্ষণ করতেই লাগলো। শ্বেতার এই রূপ তার কাছে নতুন। শ্বেতা অনেক কষ্টে টলতে টলতে একেবারে এরিসের কোলে গিয়ে বসে পড়ে। ছোপায় দু পা ছড়িয়ে বসলো আর লতার মতো কোমরে দুই হাত দিয়ে এরিসের গলা জড়িয়ে ধরল। এরিস তাকে বাধা দিল না। তার দৃষ্টি এখনো অবিচল স্থির। শ্বেতা সেইভাবেই বসে থেকে এরিসের দিকে চোখ পিট পিট করে তাকিয়ে জড়ানো কণ্ঠেই বলতে লাগলো, মিস্টার এরিস অ্যাডিয়ানো, দ্য মোস্ট হার্টলেস অ্যান্ড ক্রুয়েল মাফিয়া কিং। শ্বেতার মুখে হার্টলেস ক্রুয়েল শব্দ দুটো কেন যেন এরিসের বুকে তীক্ষ্ণভাবে আঘাত করলো। তবু সে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আমায় হার্টলেস ক্রুয়েল মনে হলো কেন তোমায়? কারণ তুমি সব সময় আমার ওপর অত্যাচার করো। শ্বেতার মুখে প্রথমবারের মতো তুমি ডাক্তার শুনে বাঁকা হাসলো এরিস। এদিকে নেশার ঘরে শ্বেতা কি বলছে না বলছে সে নিজেও জানে না। এরিস প্রশ্ন করলো, এর জন্য ঘৃণা করো আমায়? প্রচণ্ড। এই কথাটাও এরিসের বুকে প্রচণ্ড ভাবে গিয়ে বিঁধল। তবু আগের মতো নির্লিপ্ত থেকে শ্বেতাকে আরো নিজের কাছে টেনে নিয়ে এরিস ডিফাক্সি ভয়েসে জিজ্ঞাসা করলো, আমায় ভালোবাসো না? এই প্রশ্নে শ্বেতা বেশ থমকালো। ডাগর ডাগর অক্ষি যুগল নিয়ে এরিসের পানে নিরন্তর তাকিয়ে রইল সে। তার নিয়ন্ত্রণহীন মস্তিষ্ক এই প্রশ্নটা বারবার আঘাত করছে। সে কি সত্যি এরিসকে ভালোবাসে? পরক্ষণেই শ্বেতা দ্রুত মাথা নাড়িয়ে জবাব দিল, একদম ভালোবাসি না তোমায়। এরিস মৃদু হেসেই বলল, আমার কাছে তো তোমার ঘৃণা করার কারণ আছে। তোমার কাছেও কি আমাকে ঘৃণা করার সেরকম কোনো কারণ আছে? হ্যাঁ, অনেক কারণ আছে। কারণ তুমি জোর করে আমায় নিজের কাছে আটকে রেখেছো। আমার বাবা মা বোনের কাছেও আমায় যেতে দিচ্ছ না। তুমি মানুষটা ভীষণ খারাপ, ভীষণ। এরিস শীতল স্বরে প্রশ্ন করলো, মুক্তি চাও আমার কাছ থেকে? শ্বেতা এবার উচ্ছ্বসিত হয়েই বলল, হ্যাঁ হ্যাঁ চাই। মুহূর্তে এরিসের শান্তশিষ্ট চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। শ্বেতা মন প্রাণ দিয়ে চাওয়া একটা ইচ্ছেটাও সে কোনোদিনও পূরণ করতে পারবে না, কোনো কিছুর বিনিময়ে না। এরিস শ্বেতার দুগাল শক্ত করে চেপে ধরে তার মুখের কাছে নিজের মুখ নিয়ে হিসিয়ে বলে উঠল, এত শখ তোমার আমার কাছ থেকে মুক্তি পাওয়ার, এত ইচ্ছে আমাকে ছেড়ে চলে যাওয়ার। এই জীবনে তোমার এই ইচ্ছে কোনোদিন পূরণ হবে না অ্যাডিকশন। পরক্ষণে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে শ্বেতার দু কানে লতিতে আলতো করে জিভ ছুঁয়ে দিল এরিস। শিহরণে কেঁপে উঠল শ্বেতা। মুহূর্তে তার হৃদস্পন্দন গতি হারালো। এরিস তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, আজকের ছোনফলের এই ওয়েদারটা ভীষণ রোমান্টিক, তাই না সুইটহার্ট? এর জন্যই হয়তো দুজন একসাথে ড্রাঙ্ক হয়েছি। চলো আজকের রাতটা দুজন মিলে উপভোগ করা যায়।
বলে সে তাকে পাজা কলা করে কোলে তুলে নিল এরিস। এরিস কি বললো সেটা বুঝতে সে তার মাতাল মস্তিষ্কের কয় মুক্তে সময় লাগলো। যখন বুঝতে পারলো তখন হাত পা ছোড়াছুটি করে এরিসের কাছ থেকে সাড়া পেতে চাইল, কিন্তু এরিসের শক্ত বাহু বান্ধনী থেকে মুক্তি মেলা কি এতই সহজ? এরিস সে তার কপালে ঠোঁট ছুঁয়ে হাঁকছে সরিয়ে বলে উঠল, Tonight is just for you and me. It will be the happiest moment ever, sweetheart. এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মাত্র কফি শপ থেকে বাসায় এসে মা ফেরেদিকা ফিওরের সাথে ফারহানকে দেখে প্রায় চমকে গেল ভ্যালেরিয়া। ফারহান কি সুন্দর তাদের ড্রয়িং রুমে বসে তার মায়ের সাথে দিব্যি চা খেতে খেতে আলাপ জুড়ে দিয়েছে। দুজন কি সুন্দর হেসে হেসে কথা বলছে। ভ্যালেরিয়া দেখলো সুপার এক জায়গায় কিছু শপিং ব্যাগ দেখা যাচ্ছে। ভ্যালেরিয়াকে দেখা মাত্র তাদের দুজনের কথা কমে গেল। ফেরোদিয়া কিছু বলার আগে ফারহান একগাল হেসে ভ্যালেরিয়ার উদ্দেশ্যে বলে উঠল, আরে সেনোরিটা যে, আসুন আসুন বসুন, আপনারই প্রতীক্ষায় ছিলাম আমরা। ভ্যালেরিয়া কাঁধের ব্যাগটা সোফায় একপাশে রেখে ফারহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি ওটা দেখানি আমার বাসার ঠিকানা পেলেন কি করে, নাকি আমাকে ফলো করেছেন? ফারহান আবারও চায়ে এক কাপ চুমুক দিয়ে স্মিত হেসেই বলে উঠল, যাকে অহর্নিশ আমার কল্পনার জগতে বিচরণ করতে দেখি, যে আমার স্বপ্ন জানেনি, তার বাসার ঠিকানা খুঁজে বের করা কি এত কঠিন কোনো কাজ? ভ্যালেরিয়া কিছু বলার আগে ফেরেদিকা মুচকি হেসে বললেন, ছেলেটা ভীষণ মিষ্টি রে মা। বাসায় ওই শপিং ব্যাগগুলো নিয়ে আসতে আমার অনেক কষ্ট হচ্ছিল। হঠাৎ রাস্তায় ওর সাথে আমার দেখা হয়ে গেল। পরে ও ব্যাগসহ আমাকে বাসায় পৌঁছে দিল। আমিও তাকে চায়ের অফার করলাম, তারপর দুজনে মিলে আড্ডা মেতে উঠলাম। বলে একগাল হাসলেন ফেদেরিকা। ফেরেরিয়া অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে রইল। তার মা স্বাভাবিক তো বেশ সহসরা শিশু আর মিশুক স্বভাবের। অপরদিকে ফেলোরিয়া তার উল্টো স্বভাব পেয়েছে। মেয়েটা ভীষণ রাগী আর একরোখা স্বভাবের, তবে ক্ষেত্র বিশেষে খুব কমল আর মিশুকও হয়ে ওঠে। ফেলোরিয়া কিছুটা উঁচু আওয়াজে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, ও তোমার সামনে তোমারই মেয়েকে পছন্দ করার কথা বলছি আর তুমি চুপ করে বসে আছো? ফেরেদিকা মৃদু হেসে বলে উঠল, ফারহান আমাকে তোর ব্যাপারে সব কথা বলেছে। ও তোকে অনেক পছন্দ করে, ভালোবাসে, বিয়ে করতে চায়। আমিও ভাবলাম এত ভালো একটা ছেলে তোর সাথে বিয়ে দিলে মন্দ হয় না। ফেলোরিয়া কিছু বলে ভাষা হারিয়ে ফেলল। হা হয়ে ফারহানের দিকে তাকাতেই দেখলো সে মুচকি মুচকি হাসছে। ফেলোরিয়া তার দিকে আঙুল উঁচিয়ে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, সত্যি করে বলুন তো, আমার মায়ের উপর কি কালো জাদু করেছেন আপনি? মা এক দেখাতে আপনার এত ভক্ত হয়ে গেল কি করে? ফারহান ডন্ট কেয়ার ভাব নিয়েই বলল, সে তো প্রথম দেখাই সবাই আমার ভক্ত হয়ে যায়, শুধু আপনি আমার ভক্ত হচ্ছেন না। আপনাকে পটানোর এত চেষ্টা করছি, অথচ আপনি পড়ছিলেন না। ফেলোরিয়া কিছুটা অহংকারী ভঙ্গিতেই বলল, এই ভ্যালোরিয়া পটানোর এত সহজ না। ফেরেরিকা কিছুটা বিরক্ত হয়ে বলেন, উফু, তোরা কি শুরু করলি, থাম এবার। ফারহান উঠে দাঁড়াতে দাঁড়াতে ফেডেরিকার উদ্দেশ্যেই বলল, আজ আমি তবে আসি মা, আরেকদিন আবার আসবো। ফেডেরিকা হাসি মুখে বললেন, ঠিক আছে বাবা। তারপর ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে আদেশ চলেন, যা তো ভ্যালেরিয়া মা, ফারহানকে একটু সামনে অবধি পৌঁছে দিয়ে আয়। ভ্যালেরিয়া মুখ ভেঙচি দিয়েই বলল, উনি কি কচি খোকা নাকি যে ওনাকে গিয়ে পৌঁছে দিতে হবে? ফেডেরিকা অসন্তোষের সুরে বলেন, বেশি কথা না বলে যেটা বলছি সেটা কর। সকালের মিষ্টি আলোয় ভ্যালেরিয়াদের ছোট্ট এক তলা বাড়ির সামনের রাস্তা দিয়ে পাশে পাশে হেঁটে চলছে ভ্যালেরিয়া ও ফারহান। তাদের মধ্যখানে হালকা দূরত্ব। অনেকক্ষণ যাবৎ কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে ফারহান বলল, আপনি আমাকে একদিন পছন্দ করেন না, তাই না সেনোরিটা? ফেলোরিয়া ফারহানের দিকে তাকাতে সে তড়িঘড়ি করে বলে উঠল, প্লিজ সেনোরিটার নামটা রাখতে আমি মানা করবেন না, ওটা আমি ছাড়তে পারবো না। ফেলোরিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তবে আমি আপনাকে অপছন্দ করি না। পছন্দ তো করেন না? তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। আমার লাইফে অনেক লক্ষ্য রয়েছে, আর আমার জীবনটা এতটাই আনন্দে পরিপূর্ণ নয়, তাই আমি চাই না আমার এই জীবনে অন্য কাউকে জড়াতে। ফারহান ফেলোরিয়ার দিকে ঘুরে দাঁড়িয়ে তার হাত দুটি আলতোভাবে ধরল। ফেলোরিয়া তার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। ফারহান গভীর স্বরে বলতে লাগলো, আপনার জীবন যেমনই হোক, আমি আপনার জীবনের সাথে জড়াতে চাই। আপনার জীবন দুঃখময় হলে সেটাকে আনন্দে পরিপূর্ণ করে তুলবো আমি, আর আপনার জীবনের লক্ষ্য পূরণ করতেও সাহায্য করব। শুধু আপনি আমার সাথে থাকলেই হবে।
আর ভালোবাসা সেটা না হয় ধীরে ধীরেই আমার প্রতি আপনার মনে সৃষ্টি হলো। বলে মুচকি হেসে সোজা ঘুরে দ্রুত পায়ে চলে গেল ফারহান। পিছনে ফেলে গেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ভ্যালোরিয়াকে। অজান্তাই বুকের বাম পাশে হাত রাখলো সে। হৃদয়টা তার খুব জোরে হৃদয়স্পন্দিত হয়ে যাচ্ছে। ইহান চলে গেছে আজ 3 দিন হলো। এই 3 দিনে প্রচণ্ড বিষণ্ণ আর একাকিত্বর মাঝে কেটেছে শুভ্রার। আর্ট এক্সিবিশনে যাওয়ার কথা থাকলেও সে যায়নি। গত কয়েকদিন প্রচণ্ড মানসিক ধাক্কায় তার কোনো আর্ট কমপ্লিট করা হয়নি। এখনও আগের মতো সারাক্ষণ ঘরের মাঝে বন্দি হয়ে থাকে সে। রায়ানও এখন শুভ্রার আশেপাশে আর ঘেঁষে না। যতটা সম্ভব নিজেকে শুভ্রার কাছ থেকে আড়াল করে রাখে, না হলে কষ্টগুলো যে আবারও বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। শুভ্রাও সেটা খেয়াল করেছে, কিন্তু পরবর্তী বুঝতে পেরেছে তাদের মধ্যে এই দূরত্বটাই থাকা উচিত। শুভ্রা জানে ইহান শুভ্রা সব কিছু ছেড়ে ছুড়ে এভাবে ঘরবন্দি হয়ে থাকার কথা জানতে পারলে খুব রাগ করবে, কিন্তু তার রাগ করা দেখতে শুভ্রার বয়ে গেছে। ইহান একটা বারও কি পারত না শুভ্রাকে বলে যেতে? গেলে তো গেলই, যাওয়ার পরও একটা ফোন আর কল অব্দিও করলো না। শুভ্রাও অনেকবার ফোন করবে বলে অভিমানে আর করেনি। মনে মনে ঠিক করে রেখেছে আসুক ইহান তার কাছে, একদম কথা বলবে না সে। তার থেকে দূরত্ব বজায় রাখে চলবে। পরক্ষণে আবার মনে মনে ভাবে সে তো নিজেই ইহানের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেই পারবে না। ইহানের কথা তো বাদেই, 6 বছরের দূরত্ব পর আর কোনো দূরত্বের কথা ভাবলেই শুভ্রা শিউরে ওঠে। হঠাৎ করে শুভ্রার ফোনটা ভাইব্রেট রিংটোনের সুরে জোরে জোরে বেজে উঠল। শুভ্রা তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিতে দেখতে পেল ইহানের কল এসেছে। প্রথমে প্রচণ্ড খুশি হয়ে যায় সে। খুশিতে রীতিমতো হাত কাঁপাকাঁপি শুরু করে, হৃদস্পন্দন বাড়তে থাকে। কিন্তু পরক্ষণে অভিমানী মনটা ভরে যায়, ফোনটা সেইভাবে রেখে দেয়। দুবার বেজে বেজে কেটে যায় কলটা। শুভ্রা আর চোখে বারবার তাকিয়ে দেখতে থাকে। কল কেটে যাওয়ার কিছুক্ষণ পর ইহানের মেসেজ স্ক্রিনে ভেসে উঠল। কিরে পেতনি, কল পিক করছিস না কেন? তাকে পেতনি বলায় রেগে বম হয়ে যায় শুভ্রা। সে দ্রুত টাইপ করে ফিরতি মেসেজ লেখে, আমি পেতনি হলে তুমি শ্যাওড়া গাছের ভূত। তারপর ওপাশ থেকে ইহান মুচকি হাসে, অথচ শুভ্রা সেটা দেখতেই পায় না। ইহান লিখে পাঠায়, আমার কল ধরিস না কেন? কেন ধরবো তোমার ফোন? তুমি যেখানে ফিরে গেছো সেখানেই আজীবন থাকো। জানি তো কিসের টানে ফিরে গেছো ওখানে। তোমার হাইউন না টাইউন কে জানি থাকে ওখানে। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে লিখল, এত দূর থেকে পুরো গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। শুভ্রা মুখ ভেঙচি কেটে লিখল, কিছু জ্বলতে আমার বই গেছে। এই জন্যই তো আমাকে না বলে এত দূরে চলে গেছো। একটা বার বলার যাওয়ার কিংবা পরবর্তীতে মনে করার প্রয়োজন বোধ করোনি। তাহলে এখন কেন কথা বলতে চাইছো? এখন চুপ করে থেকে ইহান গভীর শ্বাস নিয়ে আবারও লিখল, বিগত কয়েকদিন ধরে কমিউনিটির বাইরে থাকায় প্রচণ্ড চাপ এসে পড়েছিল আমার। সেসব চাপ শেষ করতে করতে এই কয়েকটা দিন চলে গেল। তোর কিংবা বাকিদের সাথে একটু কথা বলার সময় পর্যন্ত পাইনি। একটু পর আবারও লিখে পাঠালো, তোর থেকে দূরে থাকার সাধ্য আমার কোনোদিন ছিল না, না আছে আর না কোনোদিন থাকবে। তুই যে আমার আত্মায় মিশে আছিস সুইট বাটারফ্লাই। শুভ্রা স্তব্ধ হয়ে রইল। মুহূর্তে মনের মাঝে উথাল পাতাল ঢেউয়ের সৃষ্টি হলো। মুহূর্তেই সব অভিমান সরে গিয়ে একরাশ মুগ্ধতা আর ভালো লাগা বিরাজ করলো হৃদয় জুড়ে। শুভ্রা জিজ্ঞাসা করলো, সুইট বাটারফ্লাই কে? তুই, একমাত্র তুই, আমার ভালোবাসার প্রেয়সী মিষ্টি প্রজাপতি তুই। এটা না তোমার পপ ব্যান্ডের নাম? আর এটা বহু বছর আগে তোকে দেওয়া আমার নিকনেম ছিল এবং এখনো আছে। শুভ্রা প্রচন্ড খুশি হয়ে গেল। তুমি কবে আসবে ইহান ভাইয়া? তোমার প্রতীক্ষায় কতটা অধীর আগ্রহে আমি বসে থাকি সে কি তুমি জানো? সেটা বলতেই তো তোকে কল করলাম গাধি, আর তুই তো কল ধরছিলি না। আজকে সন্ধ্যায় আমার ফ্লাইট, আশা করছি আগামীকালের মধ্যেই ইটালি পৌঁছে যাব। লিখলো। শুভ্রা খুশিতে লাফিয়ে উঠল। বিছানায় একচোট নাচানাচি করে আবার ফোনের কাছে এসে দ্রুত গতিতে টাইপ করলো, সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইহান উপাস থেকে শুভ্রার খুশির তীব্রতা অনুধাবন করতে পারছে। সে প্রশস্ত হেসে লিখলো, হ্যাঁ রে পাগলি, সত্যি সত্যি আসছি। কথা দিলাম এসে সবকিছু ঠিকঠাক করে নিব আমি। আমার পুরো পরিবার আবার আগের মতো এক হয়ে যাবে। একটু থেমে ইহান আবারও লিখলো, একটু কলটা পিক কর না শুভ্রা, তোর গলার আওয়াজ শুনতে ভীষণ ইচ্ছা করছে আমার। What kind of unbearable talk these are? Are you telling the truth? But how is that possible? সেটা কিভাবে এখনো বেঁচে থাকতে পারে? তুমি না ওকে আর ওর পরিবারকে মেরে ফেলেছিলে?
তারপরও ওকে অ্যারিফ ভাইয়া পেলই বা কোথায়? আর সবচেয়ে বড় কথা, ওর সম্পর্কে এত কিছু জানার পরেও অ্যারিফ ভাইয়া ওকে বিয়ে করে নিল। নাহিয়ান খানের প্রাইভেট চেম্বারে এসে তার উদ্দেশ্যে গলা চেঁচিয়ে চিৎকার করে কথাগুলো বলল নীলিমা। তাকে এই মুহূর্তে প্রচণ্ড উত্তেজিত আর ক্ষিপ্ত দেখাচ্ছে। রাগের বসে চেম্বারে বিভিন্ন দামি আসবাবপত্র ভেঙেও ফেলেছে, অথচ নাহিয়ান খান শান্ত আর গম্ভীর দৃষ্টিতে চেয়ারে বসে থেকে সে কখন থেকে তাকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। নাহিয়ান খানকে শান্ত দেখে নীলিমার রাগ আরও তুঙ্গে চড়ে গেল। টেবিলে থাকা ফ্লোয়ার ফেসটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। নাহিয়ান খান এবার উঠে দাঁড়িয়ে দ্রুত গতিতে নীলিমার কাছে গিয়ে ঠেস করে তার গালে একটা চর বসিয়ে দিলেন। গালে হাত দিয়ে নীলিমা অবাক চোখে নাহিয়ান খানের দিকে তাকিয়ে রইল। এই প্রথম নীলিমার গায়ে হাত তুললেন তিনি। নাহিয়ান খান নীলিমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থেকে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলেন, ইউ রুড, সিলি অ্যান্ড আনসিভিলাইজড গার্ল, স্যাট ইউর ননসেন্স মাউথ ইডিয়েট। তারপর উল্টো করে এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরলেন নাহিয়ান খান। কয়েকবার ঘরে ঘরে নিঃশ্বাস নিয়ে টেবিলে রাখা পানির গিলাস থেকে পানি পান করলেন। তারপর সেভাবে থেকে শান্ত স্বরে বললেন, ব্যাপারটাতে আমিও যথেষ্ট অবাক হয়েছি, বলতে দ্বিধা নাই, বেশ ঘাবড়েও গিয়েছি। নিজের হাতে শ্বেতা আর ওর পুরো পরিবারকে মারার পরেও কিভাবে যে বেঁচে গেল সেটাই এখনও বোধগম্য হচ্ছে না। সেটা ওরা যেভাবেই বাঁচুক, কিন্তু এখন কি করে আবার ওদের নিজের রাস্তা থেকে সরাবো সেই উপায় ভাবতে হবে। এরিস যদি আমার সকল সত্যি জানতে পেরে যায় তাহলে ও আমাকে কিছুতেই ছাড়বে না, নিজের বাপ বললেও না। নীলিমা বিদ্রুপাত্ম হেসে বলল, দ্য গ্রেট নাহিয়ান আহরার খান তবে তার নিজের ছেলেকে ভয় পায়? নাহিয়ান খান রক্তচক্ষু নিয়ে নীলিমার পানে তাকালেন, চিবিয়ে চিবিয়ে বলেন, আজে বাজে কথা না বলে কাজের কথা চিন্তা করো। কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেটা ভাবো। হয় ভালো কোনো উপায় খুঁজে বের করতে আমাকে সাহায্য করো, না হলে এখান থেকে বেরিয়ে যাও। এরিস সত্যিটা জানতে পারলে আমাদের কাউকেই ছাড়বে না। নীলিমা কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আলেসান্দ্রো কার্লো তো অ্যারিসের নতুন শত্রু, ওকে কাজে লাগালে কেমন হয়? নাহিয়ান খান তাচ্ছিল্য হেসে বলে উঠলেন, এর জন্যই তোমাকে আমি বলি মাথা মোটা। আলেসান্দ্রো কালো এরিসের শত্রু মানে আমারও শত্রু। ও কি আমাকে শত্রুর তালিকা থেকে বাদ রাখবে বলে তুমি মনে করেছো? নীলিমা শয়তানি হাসি দিয়ে বলল, কি জানি, সময় অসময়ে কোনো কাজে লেগেও যেতে পারে। সে তোমার কাজে লাগতে পারে, কিন্তু আমার নয়। আপাতত যা করার আমাকেই করতে হবে। এরিসকে আমার ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে গড়ে তোলে এই পর্যন্ত নিয়ে এসেছি স্বয়ং আমি। আমাকে ও কিছুতেই টপকে সামনে যেতে পারবে না। বলে শয়তানি হাসি হাসতে লাগলেন নাহিয়ান খান। আর নীলিমা ভাবতে লাগলো অন্য কথা, সত্যি কি আলেসান্দ্রো কার্লো তার কোনো কাজে লাগতে পারে? ফাঁকা অথচ বিশাল প্রশস্ত হাইওয়েতে অন্তত দ্রুত গতিতে 10 দাপটের সাথে ছুটে চলেছে টেসলা রডস্টার নামক ব্ল্যাক রেসিং কারটির স্পিডোমিটারের গতি সর্বোচ্চ কাটায় অবস্থান করেছে, যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে সেটা নিয়ন্ত্রণহীনভাবে ছুটেই চলেছে। কারের ভিতরে চালক ব্যক্তিটি যে অন্তত দক্ষ এবং অভিজ্ঞতাকার রেসার সেটা তার একদম চালানোর ভঙ্গিমা দেখে বোঝা যায়। সেই সাথে ভীষণ উত্তেজিত হয়ে কার ড্রাইভ করে যাচ্ছে সে। তবে এই মুহূর্তে সে মোটো কোনো প্রতিযোগিতার জন্য কার রেসিং করছে না, কারণ ঠিক তার সামনে মাজদা RX-9 রেসিং কারটি তার কারের মতো সমান গতিতে ছুটে চলেছে। দুজনের গাড়ির গতি একই রকম হওয়ায় কেউ কারো থেকে আগে পিছিয়ে যেতেই পারছে না। দুটি গাড়ির মাঝে মাত্র কয় সেন্টিমিটারের দূরত্ব। পিছনের গাড়িটি এমনভাবে সামনের গাড়িটিকে ধাওয়া করছে যেন আরেকটু হলেই ছুঁয়ে ফেলবে সেটিকে, কিন্তু সামনের গাড়ির চালকও অন্তত দক্ষ আর অভিজ্ঞতা মনে হচ্ছে। তাই অনেকক্ষণ যাবৎ দুটি কার ধাওয়া পাল্টা ধোয়া করলেও কেউ কাউকে ধরতে পারেনি। এভাবে অনেকক্ষণ যাবৎ দীর্ঘ এক প্রশস্ত হাইওয়ের মাঝে দুটি গাড়ি চর পুলিশ খেলার পর অবশেষে পেছনের গাড়িটি কিছুটা সামনে এগিয়ে গিয়ে সামনের গাড়িটিকে সহজে ধাক্কা দিল। এইভাবে পরপর আরও কয়েকটি ধাক্কা দিল, যার ফলে সামনের গাড়িটি মুহূর্তের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের এক পাশে গিয়ে ছিটকে পড়ল। সাথে সাথেই সেখান থেকে ভেসে এলো নির্দারুণ এক আর্তচিৎকার। সামনের গাড়িটা যখন বিধ্বস্ত অবস্থায় ক্ষতবিক্ষত হয়ে হাইওয়ের এক পাশে পড়ে রয়েছে, তখন পিছনের গাড়ি থেকে হোয়াইট টি শার্ট আর ওপরে ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক
লেদার জিন্স, মাথায় ব্ল্যাক শেভল ক্যাপ এবং মুখে ব্ল্যাক মাস্ক লাগিয়ে এক দীর্ঘদেহী চওড়া ও সুঠম গঠনের মানব অবনয়ন অন্তত দৃঢ় ও ধার্মিকতার সাথে ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে লাগলো। ততক্ষণে তার পিছনে আরও দুটি গাড়ি এসে থামলো। ফারহান সহ অনেকগুলো কালো পোশাক ও বন্দুকধারী পরিকাঠ গাড়ি থেকে দ্রুত নেমে সামনে এগোতে উদ্যত হলো। অথচ মানব অবয়বটি এগোতে এগোতে পিছনে না তাকিয়ে হাতের ইশারায় তাদেরকে সেখানে দাঁড়িয়ে থাকতে আদেশ করলো। তারা মুহূর্তেই সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ল। অতঃপর মানবটি সেই বিধ্বস্ত গাড়িটির সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া দামি গাড়িটা উল্টো হয়ে হাইওয়েতে পড়ে রয়েছে। তার মাঝে ভাঙা জানলার কাচ গলিয়ে রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত একটা মুখ ভেসে উঠেছে। প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। তার ভয়ে ভয়ে সামনের মানুষটির দিকে তাকালো। তীব্র ভয় এবং বাঁচার আকুতি আক্ষেপ লোকটির চোখে মুখে স্পষ্ট প্রণীয়মান হয়ে উঠেছে। অথচ সামনের নির্দয় মানবটির মনে তার প্রতি বিন্দুমাত্র মায়াদয়া উদ্রেক হলো না। আহত লোকটিকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো সে। লোকটির সম্পূর্ণ শরীর গাড়ির কাঁচ এবং ধাতব যন্ত্রের অংশ ঢুকে গিয়েছে। ফলশ্রুতিতে তার সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত। তার মধ্যই কালো পোশাকে সজ্জিত মানবটি লোকটির বুকের উপর বসে প্রচণ্ড আক্রোশ এবং হিংস্রতার সাথে তার মুখে এবং বুকে তীব্রভাবে একের পর এক হাতের বজ্রমুষ্টি দিয়ে আঘাত করতে লাগলো। মুহূর্তেই লোকটি গল করে রক্ত বমি করে দিল। তাতেও ক্ষান্ত হল না সেই নির্দয় ব্যক্তিটি। লোকটির দিকে ভয়ঙ্কর রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থেকে সেই হাত বাড়িয়ে দিল পিছনের দিকে। মুহূর্তে ফারহান এগিয়ে এসে তার হাতে একটা কালো বস্তু ধরিয়ে দিল। টু সাইডে শট দিয়ে নিজের শিকারকে ক্ষতবিক্ষত করে হত্যা করা এরিসের বহু পুরনো অভ্যাস। আজও সেই অভ্যাসে ব্যতিক্রম হলো না। এরিসের হাতের চাপে দুই পাশ থেকে ধারালো চকচকে দুটো ছুরি বেরিয়ে আসতে আধমরা হয়ে যাওয়া লোকটি তীব্র ভয়ে গগনবিদারী আর্তনাদ করে উঠল। তারপর অস্পষ্ট গংরানি দিয়ে সে বলতে লাগলো, আমাকে মারবেন না, দয়া করে প্লিজ, প্রাণ ভিক্ষা দিন আমার। এরিস ভয়ঙ্কর থাবা দিয়ে লোকটির চাল শক্ত করে ধরে রেখে চাপা হিসিয়ে কণ্ঠে বলল, মাহির আইমান শেখ, বহু বছর ধরে তোকে খুঁজে চলেছিলাম আমি। অবশেষে আজ তোকে পেয়েই গেলাম। কিন্তু আমি ভেবে পাই না আমার থেকেও আরও কোনো বড় শক্তি আছে যে তোকে এতগুলো বছর আমার চোখের সামনে থেকে আড়াল করে রেখেছিল। বল, কে সে? কে তোকে আমার রিকল দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিল এবং কেন? তারপর একটু থেমে কিছু একটা ভেবে এরিস বহু কষ্টে নিজেকে সংযত রেখে লোকটার বুক বরাবর ছুরিটা পোষ দিয়ে হিংস্র কর্কশ কণ্ঠেই বলে উঠল, ওই ভিডিওতে শ্বেতার সাথে সত্যি কি তুই ছিলি? সত্যি করে বলবি একদম, না হলে তোকে অত্যন্ত ভয়ানকভাবে মৃত্যু তো দিবই, সেই সাথে তোর গোটা পরিবারকেও শেষ করে দিব। নিজের জীবনের পরোয়া ছিল না মাহির আইমানের, কিন্তু পরিবারের কথা ভাবতেই ভয়ে চুপসে গেল তার সমস্ত হৃদয়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কয়েকটা শুকনো ঢোক গিলে এরিসকে বলতে লাগলো, এই ভিডিওতে শ্রেষ্ঠা নামক কোনো মেয়ে ছিল না। আমি অন্য একটা প্রস্টিটিউট মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিলাম। কোনো বিশেষ উদ্দেশ্য আমাদের ভিডিওর ধারণ করা হয়েছিল। তারপর সেটা। এরিস লোকটির কাঁধে তীব্রভাবে চাকিয়ে প্রচণ্ড উত্তেজিত হয়ে বলে উঠল, তারপর কি? কে তোকে দিয়ে এসব করিয়েছিল? লোকটি শ্বাস ততক্ষণ প্রচণ্ড ঘন হয়ে এসেছিল। মৃত্যু বুঝি তার খুবই সন্নিকষ্ট, কিন্তু তবু সত্যিটা না বলে তার উপায় নেই। প্রচণ্ড ধিমি আওয়াজে সে বলতে লাগলো, তারপর সেটা দিয়ে কি করা হয়েছে আমি কিচ্ছু জানি না। আর আমাকে দিয়ে এসব কাজ করিয়েছিল নাহিয়ান। লোকটি তার সম্পূর্ণ কথা শেষ করার আগে তার ডান পাশ থেকে কয়েকটা বুলেট টুইট বেগে ছুটে এসে ঠিক তার মস্তিষ্ক ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে গেল। লোকটা আর্তনাদ করার সুযোগে পেল না। তার আগেই চোখ দুটো আর মুখটা খোলা রেখেই মৃত্যুর করে ঢলে পড়ল সে। এই হতবিলম্বল হয়ে একবার মৃত লোকটির দিকে আর একবার ডান পাশে তেড়ে আসা আক্রমণের উৎসবের দিকে তাকালো। সে দেখতে পেল কয়েকটি কালো গাড়ি সেখান থেকে দ্রুত গতিতে ছুটে চলে যাচ্ছে। এসের লোকেরা দ্রুত সেগুলোকে ধাওয়া করা শুরু করেছে। এদিকে এরিস লোকটিকে ছাকাতে বদ্ধ উন্মাদের মতো চিৎকার করে করে বলতে লাগলো, ওই জানোয়ারের সম্পূর্ণ নাম বল বাস্টার্ড। তবে আমি যাকে সন্দেহ করছি সে কালপ্রিট নয় তো? যদি এমনটা হয় তাহলে আমি ধ্বংস করে দিব। ছাড়বো না আমি কাউকেই না।
কথাগুলো বলে টু সাইডে শোল্ডারটা দিয়ে দু হাতে পাগলের মতো লোকটার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করতে লাগলো এরিস। ক্ষমতার জোরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হাইওয়েতে সম্পূর্ণ গাড়ি চলাচল আটকে রেখেছে এরিস। তাই এই মুহূর্তে সে এখানে মৃত আর ক্ষত বিক্ষত লোকটি ছাড়া তৃতীয় কারো উপস্থিত নেই। এরিস অপরিসীম ক্রোধে গজগজ করে আহত হিংসের ন্যায় গর্জন করতে করতে চিৎকার করে বলতে লাগলো, আমার প্রেমময় পবিত্র ফুলকে অপবিত্র করার ঘৃণিত প্রচেষ্টা এবং আমার ভালোবাসার উপর কলঙ্ক লেপন করার শাস্তি যে কী পরিমাণ ভয়াবহ হতে পারে তার ধারণাও এই পৃথিবীতে নেই। বিশ্বাসঘাতকদের এই অ্যারিস কখনো ক্ষমা করে না। সামনে কি হতে পারে বলে মনে হয়? কতদিন ধরে চলছে এসব? অফিস ক্যাবিনেট ডেস্কে চেয়ারে বসে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহরিয়ার আইমান চৌধুরী রাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে কথাটা বলেন। কোম্পানি ম্যানেজার পরিচয়ের বাইরেও তারা আরও একটা পরিচয় রয়েছেন, তিনি ঈশার বাবা। রাত অবাক হয়ে তার দিকে তাকালেন। এই কতদিন ধরে চলছে স্যার? সরি, একদম নাটক করবে না আমার সামনে। আমার অফিসে থেকে আমার মেয়ের সাথে আড়ালে আড়ালে রং তামাশা করে যাবে আর ভেবেছিলে আমি কিছুই টের পাবো না? তোমার সাহস কি করে হয় সামান্য একজন চাকরিজীবী হয়ে আমার মেয়ের দিকে হাত বাড়াতে? বেশ রেগে কথাগুলো বললেন শাহরিয়ার আইমান চৌধুরী। রাত প্রথমে হতভম্ব হলেও পরক্ষণে তার আত্মসম্মানের প্রচণ্ড আঘাত লাগলো। তাতে দাঁত চেপে সে শক্ত কণ্ঠে জবাব দিল, আপনার জানায় হয়তো কোনো ভুল রয়েছে স্যার। আপনি যে অভিযোগ করেছেন আমি তার কিছুই করিনি। আর আপনার অফিসে সামান্য চাকরিজীবী হলেও আমি কাজ করে তারপর স্যালারি নিই, তাই আপনি আমাকে এভাবে বলতে পারেন না। আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। রাত তাচ্ছিল হেসেই বলল, তার প্রয়োজন হবে না স্যার আপনার এমন ব্যবহারের পর আমি নিজে থেকেই রিজাইন দিয়ে দিতাম। একটু পরে আমার রেজিগনেশন লেটার পেয়ে যাবেন। বলে হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেল রাত। শাহরিয়া আইমান চৌধুরী সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হয়েছে রাত, তোমাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? অফিস থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে আসার সময় ঈশার সাথে হঠাৎ দেখা হয়ে যায় রাদের। ঈশাকে দেখা মাত্র রাদের রাগ তত্তর করে বেড়ে যায়। ঈশার দিকে আঙ্গুল উঁচিয়ে ধরে রাত চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক নেই, বুঝেছো? আর কখনো আমার সাথে কথা বলা কিংবা দেখা করার চেষ্টা করবে না, মাইন্ডে। বলে রাত হনহন করে বেরিয়ে যায়। ঈশা হতভম্ব হয়ে তার যাওয়ার পানে চেয়ে থাকে। রাতের এমন আচরণের কিছুই তার বোধগম্য হয় না। পরক্ষণে সেও তাদের পিছু পিছু যেতে নিলে রাত মুহূর্তের মাঝেই বাইক নিয়ে অদৃশ্য হয়ে যায়। আমাবস্যার নিকষ কালো অন্ধকার তখন আকাশ জুড়ে বিদ্যমান। হিমশীতল আকাশের সাথে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। মূলত সেটা বৃষ্টি নয়, তুষারপাতের বরফের টুকরোগুলো অন্তঃক্ষীর থেকে গলে গলে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে ভুতুড়ে। আজকে আবহাওয়ার সাথে সাথে নাহিয়ান খানের জমকালো পাপের প্রাসাদটাও কেমন যেন থম মেরে গেছে। সম্পূর্ণ বাড়ি জুড়ে অসংখ্য গার্ড সরাসরি, যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করতে তারা সর্বদা অতপর। অথচ কোনো এক অজানা কারণে আজকে নাহিয়ান খানের প্রচণ্ড ভয় করছে। যদিও সেও একজন পাক্কা খেলোয়াড়, ডাবার চালের বিপরীত মক্ষম চালটাও তিনি ভালো মতো দিতে পারেন। তাকে কাবু করা এত সহজ নয়। অনেকক্ষণ যাবৎ টেরেসে দাঁড়িয়ে থেকে নির্মমভাবে এই চিন্তাগুলো করে যাচ্ছিল নাহিয়ান খান। নিজের সমস্ত ভয়কে দূরীভূত করে আত্মবিশ্বাসের আশ্বস্তে হয়ে তিনি বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। তার পরনে একটি লং মেল নাইটি। নিজের রাজকীয় বেডরুমতে প্রবেশ করে দরজা লাগানো মাত্রই তার মনে হলো ভিতরে অন্য কোনো কিছু অস্তিত্ব রয়েছে। সম্পূর্ণ রুমটা অন্ধকার আচ্ছাদিত, তবু তার মনে হলো এই গাঢ় অন্ধকারের মধ্যেও একটি ভয়ঙ্কর কালো অবয়বের অস্তিত্ব রয়েছে এবং সেটা স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল নাহিয়ান খানের। দ্রুত গতিতে সুইচ টিপে লাইট অন করলেন তিনি। তারপর যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আপাতমস্তক রক্তে রঞ্জিত হয়ে সম্পূর্ণ কালো পোশাকে আবৃত হয়ে এর সোফায় বসে তার দিকে ভয়ঙ্কর শীতল রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে, যেন চাহনি বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তার চেয়েও ভয়ের ব্যাপার হলো এরিসের হাতে থাকা
টু সাইডের শর্টটা, যেটা এরিস সব সময় কোনো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে হাতে তুলে নেয়। তবে কি এরিস নাহিয়ান খানের উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে? ভয়ে জমে শক্ত হয়ে যাওয়া নাহিয়ান খান পিছনে ঘুরে চিৎকার করে দ্রুত দরজা ধাক্কাতে লাগলেন। নিজের ছেলেকে আজ প্রচণ্ড ভয় লাগছে তার, কিন্তু অবাক করা ব্যাপার হলো দরজার ছিটকিনি বাহির থেকে লক করে দেওয়া হয়েছে, আর রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় তার গলার আওয়াজ বাহিরে বের হতেই পারছে না। এত ভয় পাচ্ছেন কেন মিস্টার খান? নিজের ছেলেকে কিসের ভয় আপনার? নাকি আপনি এমন কোনো জঘন্য কাজ করছেন যার শাস্তি পাওয়ার ভয়ে আপনি এমন উদ্ভট আচরণ করছেন? এরিসের হিমশীতল কণ্ঠস্বর নাহিয়ান খানের হৃদস্পন্দন আরও কয়েক গুণ বেরিয়ে গেল। এমনিতে তার হার্টের সমস্যা রয়েছে, তার উপর এরিস এমন আচরণ করে ধীরে ধীরে অসুস্থ করে তুলেছে। তবু বহু কষ্টে নিজেকে ধাতস্থ করলেন তিনি। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে সামনে ঘুরে তিনি স্বাভাবিক গলায় বললেন, তুমি হঠাৎ এত রাতে মিলান ছেড়ে ক্যালাবিয়াতে আসলে কেন? আর আমার রুমেই বা কী করছো? এরিস ট্রাক করে সোজা হয়ে বসে অন্তত শান্ত গলায় বলেন, আপনার সাথে বহু হিসাব নিকাশ পাকা করা ছিল মিস্টার খান, সেজন্যই এত রাতে ছুটে আসা। আপনি তো বলেছিলেন আমাদের মধ্যে এত ফর্মালিটিস কিসের, সো প্লিজ কাম অ্যান্ড সিট হিয়ার। নাহিয়ান খান ধীরে সুস্থ এরিসের সামনে সোফায় গিয়ে বসলেন। প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেলেও পরবর্তীতে নিজেকে সামলে নিয়েছেন তিনি। একজন প্রাক্তন মাফিয়া বস এবং কুটবুদ্ধি সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেকে সব রকমের পরিস্থিতিতে শান্ত রেখে মানিয়ে নেওয়া ক্ষমতা তিনি রাখেন। নাহিয়ান খান গরু গম্ভীর গলায় এরিসকে প্রশ্ন করলেন, কি উদ্দেশ্যে এখানে এসেছো সেটা স্পষ্ট করে বলো। এরিস কিছুটা নেকামো স্বরে বললেন, এটা কোনো কথা হলো মিস্টার খান? ছেলে এতগুলো দিন পর আপনার কাছে আসলো, আর তার কোনো খোঁজ খবর না নিয়েই আপনি কাজের কথা বলতে বলেছেন? আপনি বাবা হিসেবে তো একদমই যোগ্য নন। নাহিয়ান খান পুরো কুচকে এরিসের দিকে তাকিয়ে রইলেন। এরিস বাচ্চাদের মতো অভিযোগের সুরে বলতে লাগলো, অবশ্যই আপনি বাবা হিসেবে যোগ্য কখনো ছিলেনই না। কেন ছিলেন না? ছোটবেলায় মা থাকা অবস্থায় কিংবা আমায় ছেড়ে চলে যাওয়ার পরেও আমাকে কখনো নিজের আদর ভালোবাসা দেননি। সবসময় টাকা নিয়ে দায়িত্ব সেরেছেন। রক্ষতা আর কঠোরতার আদলে আমাকে তৈরি করেছেন। আমার ভেতরে নিষ্পাপ মনটাকে হত্যা করে সেখানে বিষাক্ততার বিষ ঢুকিয়ে দিয়েছেন আপনি। সবশেষে নিজের পাপের দুনিয়ার সম্রাট করেছেন আমায়। এরিসের শেষের কথাগুলো ধীরে ধীরে কঠোর হতে গিয়েছিল। নাহিয়ান খানের দিকে তীব্র দৃষ্টিপাত করে রইল সে, অথচ নাহিয়ান খান নির্বিকার। এই মুহূর্তে নিজের কঠোর রূপ সরিয়ে নিয়ে তাকে শান্ত চেহারায় ফিরিয়ে এনে সোফায় হেলান দিয়ে বসে বলতে লাগলো, তাও আমার কোনো সমস্যা ছিল না মিস্টার খান, কিন্তু আপনি অতীতে ওইসব কী করেছিলেন? নিজের স্বার্থ পূরণ করতে নিজের ছেলেকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলেন। বাহ মিস্টার খান, বাহ! আপনার মতো যোগ্য পিতার কোনো তুলনা হয় না। কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে ওমাদের মতো হাসতে লাগলো, আর হাসতে হাসতে হাততালি দিতে লাগলো এরিস। অথচ তার রক্তলাল চোখগুলো ঠিকই প্রবল হিংস্রতার প্রচণ্ড ব্যথায় জ্বলজ্বল করছিল। নাহিয়ান খান ভিতরে ভিতরে প্রচণ্ড ঘাবড়ে গেল, বাইরে সেটা প্রকাশ করলো না। তিনি গম্ভীর কণ্ঠে এরিসের উদ্দেশ্যেই বললেন, এসব কি কথা বলছো তুমি এরিস? মাথা ঠিক আছে তোমার? নাকি ড্রিঙ্কস করে উল্টাপাল্টা কথা বলছো? এরিস হঠাৎ করে নিজের চিরাচিরিত পৈশাচিক হিংস্র রূপে ফিরে এলো। তড়িৎ বেগে নাহিয়ান খানের দিকে ছুটে গিয়ে প্রচণ্ড শক্ত হাতে তার গলা চেপে ধরে তার মাথাটা সোফার সাথে চেপে ধরল। নাহিয়ান খান প্রচণ্ড ভয় নিয়ে এরিসের দিকে তাকিয়ে রইল। এরিসকে এই মুহূর্তে প্রচণ্ড ভয়ঙ্কর কোনো সাইকোপ্যাথের মতো লাগছে। সীমাহীন হিংস্রতা আর অপরিসীম রেগে থরথর করে কাঁপছে তার গোটা শরীর। নাহিয়ান খান শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তবু এরিস সেটাকে পাত্তা না দিয়ে নাহিয়ান খানের চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে শীতল অথচ হিংস্র কণ্ঠে বলতে লাগলো, একদম আমার সামনে নাটক করবেন না মিস্টার খান। অভিনয় অনেক করেছেন আপনি আমার সাথে, মিথ্যা কথা বলেছেন অগণিত, আর সবচেয়ে বড় যেটা করেছেন সেটা হলো বিশ্বাসঘাতকতা। এত অপরাধের শাস্তি আপনাকে আমি কিভাবে দিই বলুন তো? নাহিয়ান খান বহু কষ্টে উচ্চারণ করলেন, তুমি আমার সাথে এমনটা করতে পারো না এরিস, ভুলে যেও না আমি তোমার বাবা হই। এরিস হাতের বাঁধন আবারও শক্ত করে একইভাবে বলতে লাগলো, পারি, আমি সবই পারি, কারণ আমাকে জানোয়ার বানিয়েছেন স্বয়ং আপনি।
আর একটা জানোয়ারের কাছ থেকে ভালো কিছু কি করে আশা করতে পারেন আপনি? একটু থেমে এরিস আবারও গর্জনিত কণ্ঠেই বলতে লাগলো। 6 বছর আগে আমার আর শ্বেতার বিয়ের রাতে আমার অ্যাক্সিডেন্ট করিয়ে শ্বেতা আর ওর পুরো পরিবারকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন, তাই না? কিন্তু ভাগ্যক্রমে ওরা বেঁচে যায়। তারপরেও আপনি ক্ষান্ত হননি। শ্বেতার পবিত্র চরিত্রে দাগ লাগিয়ে আমার সামনে ওকে নিকৃষ্ট প্রমাণ করতে এআই এর মাধ্যমে ফেক ভিডিও তৈরি করে আমার সামনে উপস্থাপন করেছিলেন, যাতে আমি ওকে ভুল বুঝি, তাই না? বলুন, তাই না? শেষের কথাগুলো প্রচণ্ড জোরে থমকে উঠল এরিস। নাহিয়ান খান কেঁপে উঠলেন। বুঝলেন যে তিনি ধরা পড়ে গেছেন, আর লুকিয়ে রেখে লাভ হবে না, তাই তিনি জিজ্ঞাসা করলেন, তুমি সব কিছু জানলে কি করে? এই রহস্যময় বাঁকা হেসে বলেন, যে কাজগুলো আমার বহু বছর আগেই করা উচিত ছিল, কিন্তু আপনার ম্যানিপুলেশনে আমি সেগুলো করতে পারিনি। সেগুলো বিগত 24 ঘন্টার মধ্যেই সম্পন্ন করে ফেলেছি আমি। শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনার রহস্য জানার জন্য ওই ঘটনাগুলোর সাথে রিলেটেড সব কিছু নিয়ে সব জায়গায় চিরুনি তল্লাশি চালিয়েছি আমি। ইটালি টু বাংলাদেশ কোনোটাই ছাড় দেয়নি, আর যার ফলাফল এখন আমার হাতে। এরিসের হিংস্র সত্তার মধ্যে হঠাৎ করে একটা কাতরতা ছাপ স্পষ্ট হয়ে উঠল। রক্তিম চোখজোড়ার মধ্যে ঈষৎ অশ্রুকণা জমা হলো। যন্ত্রণার হিংস্রতার মধ্যে সামঞ্জস্য রেখে এরিস ভেজা কণ্ঠে বলল, এমনটা আমার সাথে কেন করলেন মিস্টার খান? নিজের ঐরসজাত সন্তান বলেও কি এতটুকু করুণা আমার উপর করা যেত না? আমাকে নিজের স্বার্থের কথা বলতেন, আমি হাসতে হাসতে আমার জান আপনাকে কোরবান করে দিতাম। কিন্তু আমার ভালোবাসা, সে কী পাপ করেছিল? কেন তার সাথে এমন জঘন্য অন্যায় করেছিলেন? কেন আমার হৃদয়ে তার বিরুদ্ধে তীব্র ঘৃণা আর বিতৃষ্ণা জাগিয়ে দিয়েছিলেন? কেন আমার হাতেই দিনের পর দিন তাকে অত্যাচার করেছিলেন? জানেন, ও এখন আমাকে আর চিনতে পারে না, কারণ ওর আর আমার অতীতের ব্যাপারে কোনো কিছুই যে ওর আর মনে নেই। এমনটা আমাদের সাথে কেন করলেন? জবাব দিন মিস্টার খান। এরিসের চিৎকারে প্রকম্পিত হলো গোটা চার দেওয়াল। তার কথাগুলো প্রধ্বনিত হয়ে বারবার ফিরে ফিরে আসতে লাগলো। নাহিয়ান খান হঠাৎ করে গা গুলিয়ে আসতে শুরু করলো। তার সেই হাসি এক সময় ভয়ঙ্কর পৈশাচিক অট্টহাসিতে রূপ নিল। এই সবাক চোখে তাকিয়ে দেখলো তাকে। নাহিয়ান খান তাচ্ছিল্যের সাথে এরিসের হাত দুটো নিজের গলা থেকে ছাড়িয়ে নিলেন। তারপর এরিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তার দুই গাল শক্ত করে চেপে ধরে কঠোর কণ্ঠে বলতে লাগলেন, কারণ আমি তোমায় কঠোর আর মনুষ্যত্বহীন মানবে পরিণত করতে চেয়েছিলাম, অথচ ওই 2 দিনের মেয়ের জন্য তোমার হৃদয় ধীরে ধীরে নরম সত্তার প্রবেশ করেছিল। ওই সামান্য মেয়ে তোমাকে আমার হাত থেকে ছিনিয়ে নিত, সেটা আমি কি করে হতে দিতাম বলো? তোমায় নিয়ে আমার এত বছরের সাজানো প্ল্যান কি করে ধ্বংস করে দিতাম? তাই ওকে আমি তোমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। তাই আমি এখনও বলবো, যা করেছি বেশ করেছি। শুধু তাই নয়, যতবার এমন সুযোগ পাবো ততবারই করব। এই নাহিয়ান খানের গলা আবারও শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। নাহিয়ান খানের ঠোঁটের কোণে তখনও পৈশাচিক হাসির ছোঁয়া লেগেই রয়েছে। এই প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে। তার সমস্ত মুখমণ্ডল ভয়ঙ্কর রক্তিম বর্ণ ধারণ করেছে। সমস্ত শরীরের শিরা উপশিরাগুলো প্রবলভাবে ফুলে কেঁপে উঠে নীলচে বর্ণ ধারণ করেছে। ধরণী জুড়ে উষ্ণ রক্তস্রোত তীব্র বেগে ছুটে চলেছে। এরিস তীব্র ক্রোধ নিয়ে বলতে লাগলো, আমি আপনাকে শেষ করে দিব মিস্টার খান। আপনি ভাবতেও পারছেন না কতটা ভয়ানক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। নাহিয়ান খান এরিসের কানের কাছে মুখ নিয়ে হিস হিস করে বলতে লাগলেন, আমার কথা না ভেবে আগে নিজের বউয়ের কথা চিন্তা করো। সে যে তোমার খাঁচা ভেঙে মুক্ত হয়ে গিয়েছে, সেই খবর কি রাখো? এই আচমকা হতবিম্বল নয়নে নাহিয়ান খানের দিকে তাকালো। নাহিয়ান খান আরেক দফা শয়তানি হাসি দিয়ে বললেন, আমার ব্যাপারে প্রমাণ জোগাড় করতে এতটাই ব্যস্ত হয়ে গেলে যে নিজের বউয়ের দিকে নজর রাখতেই ভুলে গেলে। উফ, সরি। বদ্ধ প্যালেসে হাজার হাজার গার্ড দিয়ে তার উপর নজর তো রেখেছিলে ঠিকই, কিন্তু আমার বুদ্ধির কাছে তুমি এবং তারা সবাই হেরে গেল। আফসোস। বলে নাহিয়ান খান বিদ্রুপাত্মক হেসে জিহ্বা দিয়ে চুকচুক শব্দ করতে লাগলেন। এই নাহিয়ান খানের গলা আরো শক্ত করে চেপে তাতে দাঁত চেপে বলল, কি করছেন?
ওর সাথে আপনি? নাহিয়ান খান চোখ মুখ শক্ত করে বললেন, বলবো না। এই সে ঠোঁটে আবারও সেই ভয়ঙ্কর পৈশাচিক হাসি ফুটে উঠল। হিমশীতল কণ্ঠে সে বলতে লাগলো, আমার সাম্রাজ্যে থাকা অবস্থায় আমার কুইনের কোনোরূপ ক্ষতি হতে পারে না। অন্তত সেটুকু বিশ্বাস আমার নিজের উপর আছে। সে তার কথা চিন্তা করার জন্য আমি আছি, কিন্তু আপনার কথা চিন্তা করার জন্য কে আছে মিস্টার খান? নাহিয়ান খান অবাক চোখে এরিসের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। মানে? নাহিয়ান খানের প্রশ্নের প্রত্যুত্তরে না করে ফোন বের করে একটা সিগন্যাল পাঠাতেই কিছুক্ষণের মধ্যে দরজা ঠেলে ফারহান সহ আরও কয়েকজন গার্ড প্রবেশ করলো। নাহিয়ান খান ভয়াতক চোখে তাদেরকে এক পলক দেখলেন। এরিস নাহিয়ান খানের দিকে এক পলক জ্বলন্ত দৃষ্টি তাকিয়ে তারপর ফারহানের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি না আসা পর্যন্ত আমার একমাত্র শয়তান বাবার ভালো মতো খাতিরদারি করবে তোমরা। দেখবে তার যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। আফটার অল স্পেশাল পার্সনের জন্য স্পেশাল টেক কেয়ার ব্যবস্থা তো রাখতেই হবে। কথাগুলো বলে শয়তানি হাসি হাসলো এরিস। ফারহান সহ বাকি গার্ডরাও শয়তানি বাঁকা হাসলো। নাহিয়ান খান ভয়ে কয়েকটা শুকনো ঢোক গেল। তিনি বুঝতে পারছেন সামনে তার জন্য মোটেও ভালো কিছু অপেক্ষা করছেন না। তাই তিনি শুকনো কণ্ঠে কোনো রকম ভাবে বললেন, মানে কি করতে চাইছো তোমরা আমার সাথে? আমার দেহরক্ষীরা কিন্তু তোমাদেরকে ছাড়বে না। ফারহান এবং আরও 3টে গার্ড নাহিয়ান খানের আশেপাশে ঝাপটে ধরল। এতক্ষণ যাবৎ তারা নাহিয়ান খানের শাস্তির জন্য বিভিন্ন ধরনের উপকরণ এবং ব্যবস্থা তৈরি করেছিলেন, যা দীর্ঘদিন যাবৎ তাকে দেওয়া হবে। এরিস নাহিয়ান খানের কাছাকাছি এসে সূক্ষ্ম বাঁকা হাসি হেসে চাপা শীতল কণ্ঠে বলতে লাগলো, আপনার দেহরক্ষীরা এখন সব আমার নিয়ন্ত্রণে মিস্টার খান। আফটার অল ইটালির এই বিশাল মাফিয়া সাম্রাজ্যের বর্তমান সম্রাট আমি। আমার কথা মানতে সকলেই বাধ্য। আপনার কারণে আমার শ্বেতাকে বন্দিনী বানিয়ে এতদিন যাবৎ যে শাস্তিগুলো দিয়েছি, আপনার কৃতকর্মের জন্য তার থেকেও কয়েক গুণ কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি আপনাকে দেওয়ার ব্যবস্থা করে রেখেছি আমি। প্লিজ এনজয় দ্যাম। নাহিয়ান খান গর্জন করতে করতে বলতে লাগলেন, আমার সাথে পাঙ্গা নিয়ে একদম ঠিক করনি তুমি এরিস। ভুলে যেও না আমি তোমার বাপ। এর ফলাফল কিন্তু একদম ভালো হবে না। এরিস তার কথা না শুনে গটগট করে দ্রুতপদে বাইরে বেরিয়ে গেলেন। আর এদিকে ফারহান নাহিয়ান খানকে নিয়ে চলল তার জন্য বাগরুদ্ধকর শাস্তি দেওয়াতে। হাইওয়েতে প্রচণ্ড দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করছে এরিস। প্রচণ্ড রাগান্বিত এবং উত্তেজিত দেখাচ্ছে তাকে। কিছুক্ষণ আগে এয়ারলাইন্স করে ক্যালোরিয়া থেকে মিলানে এসে পৌঁছেছে সে। এয়ারপোর্ট থেকে নেমে ক্রমাগত কার ড্রাইভ করে নিজের প্লেসের উদ্দেশ্যে ছুটে চলেছে সে। এদিকে একের পর এক টানা জার্নিতে প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে তার শরীর, অথচ সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত চিন্তাধারা এই মুহূর্তে শ্বেতাকে ঘিরে। অবশ্য শ্বেতাকে নিয়ে ভাবার যথেষ্ট কারণও রয়েছে, কারণ বিগত 16 ঘন্টা যাবৎ শ্বেতার আড্রিয়ানো প্লেস থেকে না পাত্তা রয়েছে। শুধু শ্বেতা নয়, তার পুরো পরিবার এবং সায়নরা ইটালি থেকে সম্পূর্ণ গায়েব হয়ে রয়েছে। এমনকি ইহানেরও কোনো খোঁজ খবর নেই। তারা কোথায় গিয়েছে সে সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। এরিস নাহিয়ান খানের ব্যাপারগুলো নিয়ে গত কদিন এতটাই ব্যস্ত ছিল যে প্রত্যক্ষভাবে নিজের প্লেসের দিকে খেয়াল রাখতে পারেনি। ফারহানও তার সাথেই ছিল, তাই এরিস সম্পূর্ণ গার্ডদের ভরসা ছেড়ে দিয়েছিল প্লেসটা। তবে গার্ডসের এই বেখালির জন্য তাদেরকে যে চরম মূল্য দিতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরিস কার ড্রাইভ করতে করতে মনে মনে ভাবতে লাগলো, তোমার প্রতি হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ আমি নেব মাই অ্যাডিকশন। না জেনে না বুঝে তোমার প্রতি যে অন্যায়গুলো করেছি সেটার শাস্তিও আমি নিজেকে দিব। কিন্তু তোমাকে নিজের থেকে দূর করা কিংবা দূরে যেতে দেওয়া কোনোটাই আমার পক্ষে কখনো সম্ভব নয়। তোমাকে আজীবন আমার কাছেই থাকতে হবে। আমার বক্ষ পিঞ্জরে তোমায় আবদ্ধ করে রাখবো আমি। আমার কঠিন ভালোবাসা তোমাকে সহ্য করে যেতে হবে আজীবন। যদি স্বেচ্ছায় তুমি আমার থেকে পালাতে চাও, গড প্রমিস এর জন্য চরম মূল্য দিতে হবে তোমায়। তোমার এই অপরাধ আমি কখনো ক্ষমা করব না। তোমাকে যে কোনো মূল্যে আমার কাছে ফিরে আসতে হবে মাই অ্যাডিকশন।
নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালাতে চালাতে ট্রাফিক পুলিশ এরিসের গাড়ি ধাওয়া করলো, কিন্তু তাকে কিছুতেই ধরতে পারলো না। এরিস এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে বাতাসের গতিতে একটানা কার ড্রাইভ করে যাচ্ছে। হঠাৎ করে বিপরীত পাশ থেকে একটা গাড়ি এসে প্রচণ্ডভাবে এরিসের গাড়িকে ধাক্কা দিয়ে আঘাত করে। মুহূর্তে এরিসের গাড়িটির সিটকে হাইওয়ের এক পাশে পড়ে যায়, আর ধাক্কা দেওয়া গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে ছুটে চলে যায়। এরিসের গাড়িকে ধাক্কা দেওয়ার যে ইচ্ছাকৃত ছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। পুলিশের দুটো গাড়ি সেখান দিয়ে যাওয়ায় একটি গাড়ি সেই গাড়িটিকে ধাওয়া করে এবং অপর গাড়িটি থেকে দুজন পুলিশ নেমে সে দ্রুত এরিসের গাড়ি নিয়ে তাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে। এরিসের নিঃশ্বাস তখন তীব্রভাবে ওঠানামা করছে। তার স্মৃতির মাঝে আবারও এক ঝলক দেখা গেল 6 বছর আগে শ্বেতার সাথে তার বিয়ে হওয়ার রাতের ভিডিও কলে দেখা শ্বেতার বধূ বেশের সাথে সেই অপরূপ দৃশ্য আর অ্যাক্সিডেন্টের ভয়াবহ দৃশ্য। চেতনা হারানোর আগ পর্যন্ত এরিস বিড়বিড় করে বলতে লাগলো, আমি মরতে চাই না শ্বেতা, তোমাকে ছাড়া মৃত্যুও যে আমার কাম্য নয়। মরলে তোমাকে নিয়ে মরব, আর যদি বেঁচে ফিরি তবে তোমাকে আমার করেই ছাড়বো। মাই অ্যাডিকশন। এখান থেকে কাহিনীর মোড় ঘুরতে শুরু করবে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো রাত? কদিন ধরে তুমি আমার ফোন পিক করছো না, মেসেজে সিং করছো না, কি হয়েছে ক্লিয়ারলি খুলে বলবে আমায়? তোমার এই আচরণের অর্থ আমি আসলে খুঁজে পাচ্ছি না। রাদের সামনে এসে বেশ অস্থির ভঙ্গিতে কথা বলে বলল ঈশা, অথচ রাত সেই মুহূর্তে নির্বিকার। তার চোখ মুখ বেশ শক্ত। সে ঈশার কথাগুলোর প্রত্যুত্তর না করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ঈশা তার হাত ধরে আবারও তার সামনে দাঁড় করিয়ে দেয়। ঈশা এবার বেশ রেগে মেগে বলে উঠল, তোমার সমস্যাটা আসলে কি বলবে প্লিজ? রাত এক ঝটকায় ঈশার হাত ছাড়িয়ে নিয়ে বেশ উত্তেজিত ভঙ্গিতেই বলল, তোমাকে বলেছি না আমার সামনে না আসতে, তারপরও আমাকে বারবার বিভিন্নভাবে বিরক্ত করছো কেন? ঈশা কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, প্লিজ রাত, এভাবে বলো না, আমাকে প্লিজ আসল কারণটা খুলে বলো। আমি জানি তুমি কারণ ছাড়া এমনটা করছো না। রাত শক্ত মুখে জবাব দিল, শুনবে আসল সত্যি কথা? তাহলে শোনো, তোমার বাবা আমায় তার অফিস থেকে অপমান করে বের করে দিয়েছেন। আমি নাকি তার মেয়ে, অর্থাৎ তোমার সাথে আড়ালে আবডালে রং তামাশা করে বেড়াচ্ছি। তার দেওয়া সেই মিথ্যে অপবাদ থেকে বাঁচতে আমি নিজেই রিজাইন দিয়ে চলে এসেছি। এবার শুনেছো সব সত্যি? হ্যাপি? প্লিজ লিভ নাও, আই কান্ট টলারেট ইউ। বলে এক হাতে মাথা চেপে ধরল রাত। ঈশার চোখ ছলছল করে উঠল। সে অসহায় দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু রাত সেদিকে পাত্তাই দিচ্ছে না। একসময় ঈশা চোখের পানি মুছে রাতের হাত ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। রাত বারবার তার হাত ছাড়াতে নিলে সে পিছন ফিরে শক্ত কণ্ঠে জবাব দিল, আজকে তোমার সব অপমানের জবাব দিয়ে দেব রাত। কেউ অপমান করলে তাকে ছেড়ে দিতে নেই, মুখের ওপর যোগ্য জবাব দিতে হয়। তুমি রাতকে অপমান কেন করছো বাবা? রাতকে সাথে নিয়ে শাহরিয়ার আনাম চৌধুরী কেবিনে এসে বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বলল ঈশা। রাত শক্ত মুখে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে। শাহরিয়ার আনাম চৌধুরী তাদের দুজনকে এক পলক দেখে ঈশার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলেন, সে কৈফিয়ত কি আমায় তোমায় দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ তুমি একজন মানুষকে অন্যায়ভাবে অপমান করে বের করে দিতে পারো না। তুমি নিজের লিমিট ক্রস করছো ঈশা। আমি একদমই সেটা করছি না। তুমি সেদিন রাতকে অপমান করে বের করে দিয়েছিলে। আজকে আমি তোমার সামনে বলছি, একদিন রাত তোমার সমতুল্য কোনো স্বনামধন্য কোম্পানির বিজনেসম্যান হবে, আর তোমায় কথা দিতে হবে সেদিন তুমি নিজে ওর কাছে ক্ষমা স্বীকার করবে। তুমি আমার জন্য যোগ্য পাত্র চেয়েছিলে না, ও হবে আমার সেই যোগ্য পাত্র। মাত্র 5টা বছর সময় দাও ওকে। এর মধ্যে ও যদি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে তুমি নিজে আমাকে ওর হাতে তুলে দিবে। শাহরিয়া আনাম চৌধুরী এগিয়ে এসে ঈশার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। ঈশা ও রাত দুজনে হতবাক হয়ে তার দিকে তাকালো। ঈশা তার বাবার দিকে তাকিয়ে রয়েছে এবং রাত আহত মুখে ঈশার মুখ পানে তাকিয়ে রয়েছে। শাহরিয়ার আনাম চৌধুরী রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, অনেক বেশি বেয়াদব হয়ে গেছো তুমি। যা মুখে আসছে তাই বলছো? বাস্তবতার জ্ঞান আছে তোমার? রাত এবার শক্ত কণ্ঠে বলল, ঈশা যা বলেছে একদম ঠিক বলেছে।
কিছুক্ষণ আগে পর্যন্ত আমি ওর সাপোর্টে ছিলাম না, কিন্তু এখন আমার ফুল সাপোর্ট ওর উপর রয়েছে। ও যা বলেছে অক্ষরে অক্ষরে সেগুলোই পালন করা হবে। আর আপনি যদি ওকে কোনোরকম জোর করেন তাহলে সেটার পরিণতি কিন্তু একদমই ভালো হবে না। কথাগুলো বলে রাত ঈশার দিকে কমল দৃষ্টিতে তাকালো। তার গালে আলতো হাত বুলিয়ে মেলে মেয়ে কণ্ঠেই বলল, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো ঈশা। তার জন্য যত পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে হোক না কেন, তোমাকে আমি তোমার বাবার কাছ থেকে ঠিকই জিতে নিব। অন্ধকার আচ্ছন্ন জঙ্গলের মাঝে উদরভরন্তরী নিয়ে দৌড়াচ্ছে এক তরুণী। তার পেছনে পড়ে আছে হিংস্র জন্তুর পাল। আকাশ বাতাস এক করে চিৎকার করে যাচ্ছে, কিন্তু তার চিৎকার সর্বকা প্রতিধ্বনিত হয়ে তার কাছেই ফিরে আসছে। অথচ শুনশান নীরবতার মাঝে জনমানববিহীন এই জঙ্গলে তাকে বাঁচানোর মতো কেউই নেই। হঠাৎ করে কোনো বৃহৎ গাছের শক্ত গোড়ালির সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল তরুণীটি। ব্যথায় আর্তনাদ করে উঠল সে। অসহায় মুখে সে সাহায্যের আশায় চারিদিকে তাকাতেই থাকে, খুঁজতে থাকে কাঙ্ক্ষিত কোনো একজন মানুষকে, কিন্তু তাকে দেখতে না পেয়ে তার বুকের ব্যথা বিদীর্ণ হয়। হিংস্র জন্তুরা তাকে চারিদিক থেকে ঘিরে ধরে, সেগুলো তার উপর ঝাঁপিয়ে পড়তে নিবে। ঠিক তখনই সে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। নিজের মৃত্যুকে মেনে নিয়ে সে অসহায় সৈনিকের ন্যায় মাটি খামচে ধরে পড়ে থাকে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তার উপর কোনো আঘাত এসে হাঁটল না, তখন সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। দেখতে পেল তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে কাঙ্ক্ষিত সেই মানবটি। মুখে ক্ষীণ হাসির রেখা ফুটিয়ে তরুণীটি। যুবকটি নিজের ক্ষত বিক্ষত হয়ে সেই হিংস্র জন্তুগুলোর মোকাবিলা করতে লাগলো। তরুণী আতঙ্কিত হয়ে সেদিকে এক পলক তাকিয়ে রইল। অসীম সাহসিকতার সাথে সবগুলো জন্তুকে হারিয়ে দিয়ে যুবকটি আহত হয়ে তরুণীটির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তরুণীটি পরম মমতায় তার শরীরে আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলো। তার ডাগর ডাগর চোখ জোড়া অশ্রুকণায় চিকচিক করছে। কেন আমার জন্য নিজেকে এরকমভাবে আহত করলেন? তরুণীর আকুল কণ্ঠে বলা কথাগুলো শুনে যুবক চোখ মেলে তাকালো। তার দিকে চোখ ফিরিয়ে তাকাতেই অতিশয় শান্ত কণ্ঠে সে বলে উঠল, এটাই তো আমার প্রাপ্য। তোমাকে যতটা আঘাত দিয়েছি, নিজেকে ঠিক ততটাই আঘাত দিতে চাই আমি। এভাবেই কি আপনি নিজের করা আগের অন্যায়গুলো থেকে ক্ষমা পেয়ে যাবেন? জেনে বুঝে তো আর করিনি। আপনি আমায় ভালোবাসেন? সন্দেহ আছে? আপনার ভালোবাসা এত কঠিন কেন? আমার ভালোবাসা এমনই, কঠোরতা আর রক্ষতায় মোড়ানো। আমার ভালোবাসা প্রকাশের ধরন সবার থেকে আলাদা, কিন্তু এর ভিতরে যে একটা কোমল মোলায়েম মম রয়েছে, সেটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, ঘেন্না করি আমি আপনাকে, ভালোবাসতে চাইও না আমি আপনাকে। যুবকটি বিদ্রুপান্ন হেসে বলল, সত্যি কি তুমি মন থেকে এই কথাগুলো বলছো, নাকি নিজেকে বুঝ দেওয়ার জন্য বলছো? জানি না। তোমার অতীত মনে পড়লেও কি কখনো আমায় ভালোবাসবে না? জানি না, আমি কিছুই জানি না। না জানলে যে আমার চিরতরে হারিয়ে ফেলবে। তরুণীটি অজান্তে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। যুবকটি দুবাহু খামচে ধরল। হারানোর অজানা এক ভয় ঘিরে ধরল তাকে। না, কোথাও যাবেন না আপনি। তরুণীটির কথা যুবকটি শুনল না। মুহূর্তেই ব্ল্যাক হলের মতো অজানা এক সুবিশাল কালো গর্তে এসে যুবকটিকে টেনে সেটার ভিতরে ঢুকিয়ে নিয়ে যেতে থাকে। তরুণীটি প্রাণপণে তাকে ধরে রাখতে চায়, কিন্তু পারে না। নির্মম সেই গর্ত যুবকটিকে টেনে নিয়ে যায় ভিতরে। তরুণীটি আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড এক চিৎকার দিয়ে ওঠে। অ্যারিস! থরপড়িয়ে ঘুম থেকে জেগে উঠে শ্বেতা। ঠান্ডার মাঝেও ঝরঝর করে ঘাম ঝরছে তার পুরো শরীর থেকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দ্রুত বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি পান করলো সে। তারপর চারপাশে চোখ ঘুরিয়ে তাকাতেই নিজেকে একটা অচেনা জায়গায় আবিষ্কার করলো সে মুহূর্তে কপাল ভাঁজ পড়লো তার। ঠিক সেই সময় দরজার সামনে সায়নকে আবিষ্কার করলো সে। তখনই সব ঘটনা পরিষ্কার হয়ে গেল তার নিকটে। দুদিন হয়েছে তারা সাউথ কোরিয়ার বুসান শহরে অবস্থান করেছে। ইটালিতে থাকলে এতক্ষণে এরিসের হাতে ধরা পড়ে যেত তারা। যদিও এখানে কতক্ষণ নিরাপদ থাকবে সেটা তারা জানে না। খুব শীঘ্রই বাংলাদেশে যাওয়ার প্ল্যান করেছে ইহান এবং তার পুরো পরিবারের সদস্যরা। নাহিয়ান খান
শ্বেতাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরিসের উপস্থিতিতে আর কিছু গার্ড বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়েছিলেন। গার্ডরা শ্বেতাকে অজ্ঞান করে প্যালেসের বাইরে নিয়ে গিয়ে একটা গাড়িতে করে অন্য কোথাও নিয়ে যেতে থাকে। কিন্তু কয়েক ঘন্টা আগে সেখান থেকে ইহান এবং সায়নের কথা মতো শ্বেতাকে উদ্ধার করার জন্য পুলিশ ফোর্স তাদের অজান্তে উৎপেতে বসে থাকে। শ্বেতাকে যখন গাড়িতে করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ইহান, সায়ন এবং পুলিশ ফোর্স তাদের পিছু নেয়। বেশ কিছুক্ষণ তাদেরকে ধাওয়া করার পর হঠাৎ করে গার্ডরা বুঝতে পারে পুলিশ তাদেরকে ফলো করছে, সেজন্য তারা দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করতে থাকে। পুলিশরাও সেটা বুঝে একইভাবে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। অনেকক্ষণ যাবৎ ওভাবে ধাওয়ার পর অবশেষে পুলিশরা গার্ডদের পাকড়াও করে শ্বেতাকে উদ্ধার করতে সক্ষম হয়। শ্বেতাকে ইহানের কাছে তুলে দিয়ে গার্ডদের থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু মাফিয়া টেরিটোরিয়াল রুলস অনুযায়ী কেউ বাহিরের দুনিয়ায় কোনোভাবে ধরা পড়ে গেলে তাকে আত্মহত্যা করতে হবে। নিজ গ্যাংয়ের খবর বাহিরের মানুষের কাছে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে পাচার করলে সেটাকে বিশ্বাসঘাতকতা হিসাবে ধরা হয়। তাই সেই গার্ডদের কেউ নিজেদের সাথে থাকাকালীন সিক্রেট পিস্তল দিয়ে, কেউ বা আংটি গলায় ঢুকিয়ে আত্মহত্যা করে। সে তার জ্ঞান ফেরার পর সে নিজেকে নতুন দেশে নতুন জায়গায় আবিষ্কার করে। প্রচণ্ড ক্লান্ত এবং নিস্তেজ থাকায় কোনো কিছু নিয়ে জানার আগ্রহ তার ছিল না, তাই কেউ আর তাকে কিছু জানায়ও নি। বরং সে তার নিজ পরিবারকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। তার পরিবারও সে তাকে পেয়ে প্রচণ্ড আনন্দিত হয়ে যায়। কিন্তু মনের কোথাও একটা শূন্যতা বিরাজ করতে থাকে শ্বেতার, তবে সেটা কি কারণ সে জানে না। এদিকে শ্বেতার মুখে এরিসের নাম শুনে বেশ অবাক হয়ে যায় সায়ন। মনে মনে বেশ রেগে গেল, বাহিরে সেটা প্রকাশ করে না। হাসি মুখে শ্বেতার কাছে এসে বসে তারপর নরম গলায় জিজ্ঞাসা করলো, এখন কেমন আছে তানফি? কোনো দুঃস্বপ্ন দেখেছিলে? শ্বেতা সায়নের কথায় কোনো উত্তর দেয় না। সে ভাবতে থাকে অন্য কথা। স্বপ্নে সে নিজের সাথে এরিসকে দেখেছিল। এসে ছোট্ট পার্সোনাল একটা ডায়েরি সে না বলে নিজের কাছে লুকিয়ে রেখেছিল, যেটা সম্পর্কে কেউ জানতে পারেনি এবং সেটা এখনও তার কাছে রয়েছে। স্বপ্নে এরিসের বলা কথাগুলোর মূলত তার ডায়েরির কিছু লাইনের কথা, আর বাকিগুলো স্বপ্নে এরিসের নিজের বলা। সেটা কথাগুলো তার নিজের মনের অব্যক্ত অনুভূতির কথা। কিন্তু একটা স্বপ্ন এতটা জীবন্ত হয় সেটা জানা ছিল না। মনে হচ্ছিল সত্যি সত্যি তার আর এরিসের সামনাসামনি কথোপকথন চলছিল। কি হয়েছে তানফি, কোথাও হারিয়ে গেলে? সায়নের কথা সম্মিত ফিরে পায় শ্বেতা। দ্রুত তার দিকে ফিরে সে উত্তর দেয়, সায়ন ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে। বলছিলাম তুমি কেমন আছো? কোনো দুঃস্বপ্ন দেখছিলে নাকি? না তো। তাহলে ওভাবে চিৎকার করে উঠেছিলে কেন? এমনি এমনি তো আর বলবে না। অবশ্য ওই এরিস তোমার কাছে একটা দুঃস্বপ্নের নাম। তাকে দুঃস্বপ্ন হিসাবে দেখে ভয় পেয়ে গেল। আমি মোটেও অবাক হব না। শ্বেতা সায়নের পানে নিমিষেই তাকিয়ে রইল। সায়ন কিছুক্ষণ হাঁসফাঁস করে বলে উঠল, তোমায় একটা কথা বলবো তানফি। বলো। সায়ন আচমকা শ্বেতার হাত ধরে ফেলে। শ্বেতা বেশ চমকে উঠে সেদিকে তাকায়। তারপর তার হাত ছাড়াতে চেষ্টা করতে করতেই বলল, এটা কি করছো সায়ান ভাইয়া? হাত ছাড়ো আমার। সায়ন হাত ছেড়ে দিল, কিন্তু শ্বেতার দিকে কাতর চোখে তাকিয়ে বলতে লাগলো, প্লিজ তানফি, আমাকে আর একটা সুযোগ দাও। আমি আবারও নতুনভাবে তোমাকে আমার করে নিতে চাই। তোমার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা তো অন্যায়ভাবে। আমি সেই বিয়ে মানি না। শুধু আমি কেন, তুমি সহ আমাদের পরিবারে কেউ মানলে না। তাহলে ওই মূল্যহীন বিয়ে ধরে রেখে কী লাভ? আমাদের তো একসময় বিয়ে হওয়ার কথা ছিল। চলো না, আমরা আবারও বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করি। তারপর আমরা অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে ওই এরিস আর আমাদের নাগাল খুঁজে পাবে না। শ্বেতা এক দৃষ্টিতে সায়নের দিকে তাকিয়েছিল। তার কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে শুনে দীর্ঘশ্বাস ফেলেই বলল, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয় সায়ান ভাইয়া। তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। আমি চাই না আমাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে তুমি নিজের জীবনটা ধ্বংস করে দাও। আর তাছাড়া যেভাবেই হোক অ্যারিসের সাথে আমার বিয়েটা হয়ে গিয়েছে, আর স্বামী স্ত্রীর ডিভোর্স কিংবা তালাক ব্যতীত পুনরায় বিয়ে করা হারাম। আর আমি হারাম কাজটা কিছুতেই করতে পারবো না। সায়ন শ্বেতার দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু ওই বিয়েটা ভাঙবে কি করে তুমি? তোমার কি মনে হয় এরিস তোমাকে নিচে থেকে কখনো ছাড়বে? তাছাড়া তুমি কি বিয়েটাকে ধরে রাখতে চাইছো? ভালোবাসো তুমি এরিসকে?
শাওনের প্রশ্নে থেমে গেল শ্বেতা। সে কি ইরিশকে ভালোবাসে? এই একটা প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। তবু সে দ্রুত গতিতে মাথা নাড়িয়ে অস্পষ্ট কণ্ঠে জবাব দিল, না বাসি না, ভালোবাসি না আমি তাকে, শুধু ঘেন্না করি। যদি হঠাৎ করে সে কখনো তোমার সামনে চলে আসে, পারবে তাকে দূরে ঠেলে দিতে? শ্বেতা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ পারবো। তারপর হঠাৎ কি মনে করে শ্বেতা সায়নকে আকুল কণ্ঠে প্রশ্ন করে, আমার অতীত কিছুতেই মনে পড়ছে না সায়ান ভাইয়া, জানি না কখনো মনে পড়বে কিনা। আমার অতীতের সাথে কি অ্যারিসের কোনো সম্পর্ক আছে সায়ান ভাইয়া? থাকলে প্লিজ খুলে বলো না আমায়। সায়ন চোখ মুখ শক্ত করে জবাব দিল, না, অতীতে তোমার কোনো সম্পর্ক ছিল না এরিসের সাথে, না বর্তমান কিংবা ভবিষ্যতে থাকবে। এরিসের চিন্তাভাবনা বাদ দিয়ে নিজেকে এবং আমাদেরকে নিয়ে ভাবো। আগামীকাল আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, নিজেকে সেই জন্য তৈরি করে রেখো। কথাটা বলে সায়ন চলে যেতে নিলেই হঠাৎ করে সে তার মাথাটা ঘুরে ওঠে। সায়ন দ্রুত সেটার কাছে গিয়ে ধরে নিলে সে তাকে ছাড়িয়ে নিয়ে দ্রুত ওয়াশরুমের উদ্দেশ্যে দৌড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে বেসিনে নিয়ে গিয়ে গল গল করে বমি করতে থাকে। সায়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সবটা দেখে। বমি করা শেষ হলে সেটা ট্যাপ ছেড়ে পানি দিয়ে চোখে মুখে ভালো মতো পরিষ্কার করে নেয়। তারপর ক্লান্ত চোখে তাকিয়ে থাকে সায়নের দিকে। সায়ন সেটার দিকে এগিয়ে গিয়ে তাকে ধরতে নিলে সেটা দূরে সরে যায়। এতে সায়ন আহত হলেও মুখে সেটা প্রকাশ করলো না। তোমার শরীর ভালো না তানফি, এখনও অনেক দুর্বল তুমি, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। সেটা ধীর পায়ে বিছনায় গিয়ে শুয়ে পড়ে। তারপর চোখ বুজে ক্লান্ত ভঙ্গিতে জবাব দেয়, তার কোনো প্রয়োজন হবে না সায়ান ভাইয়া, আমি ভীষণ ক্লান্ত, আমাকে একটু ঘুমাতে দাও। গ্র্যান্ডে হসপিটাল মেট্রোপলিটিয়ান নিডাইট হসপিটাল, যা ইটালি মিলানের বৃহত্তম এবং অন্যতম গুরুত্বপূর্ণ হসপিটাল। বৃহৎ ভবন এবং অত্যাধুনিক চিকিৎসা সমগ্র দিয়ে সজ্জিত এই নান্দনিক হসপিটাল। এই হসপিটালে ফোর্থ ফ্লোরে সম্পূর্ণ শুভ্র রং দিয়ে আচ্ছন্ন একটি ভিআইপি কেবিনের বেডে নিথর হয়ে শুয়ে রয়েছে এরিস। সম্পূর্ণ কেবিন জুড়ে ফিনাইলের কড়া গন্ধ বিদ্যমান। এরিসের মাথায় এবং হাতে পায়ে ব্যান্ডেজ করা, সেই সাথে পরনো স্কাই ব্লু কালারের হসপিটালি ড্রেস, মুখে অক্সিজেন মাস্ক এবং হাতে ক্যানালো লাগানো। গত 2 দিন ধরে আইসিইউতে পড়েছিল এরিস। আজ সকালে তাকে কেবিনে শিফট করা হয়েছে। যদিও তার অবস্থা এখন আশঙ্কামুক্ত, তবুও শরীরের বিভিন্ন জায়গায় এখনও আঘাতের ছাপ সুস্পষ্ট। যতনা শরীরের অনেকখানি জুড়ে বিদ্যমান। কয়েক ঘন্টা আগে তার জ্ঞান ফিরেছে, তবে মেডিসিনের কড়া প্রভাবে এতক্ষণ যাবৎ ঘুমিয়েছিল সে। হঠাৎই তার মস্তিষ্ক 2 দিন আগের অ্যাক্সিডেন্টের কথা ঝাপসা স্মৃতি হানা দিল। ঘুমন্ত অবস্থায় ছটফট করতে লাগলো সে। দায়িত্বরত নার্স সেটা লক্ষ্য করে দ্রুত ডাক্তারকে ডেকে আনতে বাইরে ছুটে এলো। এদিকে এরিস কিছুক্ষণের মাঝে চোখ মেলে তাকালো। বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর সবটা মনে পড়ে সে ধর পড়িয়ে উঠে বসলো। সাথে সাথে নিজের হাতের ক্যানাল এবং অক্সিজেন মাস্ক খুলতে লাগলো সে। আরেকজন নার্স সহ ডাক্তার এসে তাকে বাধা দিতে গেলে তার রক্তচক্ষু দেখে সেখানেই থমকে গেল। নার্সরাও কাছাকাছি আসার সাহস পেল না। তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে ফারহান কেবিনে প্রবেশ করলো। এরিসকে সজ্ঞানে সুস্থ স্বাভাবিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ফারহানকে দেখা মাত্র এরিস রুক্ষ স্বরে বলে উঠল, আমি কতক্ষণ যাবৎ এখানে আছি ফারহান? এই প্রায় 56 ঘন্টা। এরিস আটকে উঠল যেন। এত সময় ধরে সে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ফারহানের উদ্দেশ্যে আদেশ দিল, গাড়ি বের করো ফারহান, আমি এখনই প্যালেসে যাব। ফারহান আমতা আমতা করেই বলল, স্যার আপনি এখনও ভীষণ অসুস্থ, এই মুহূর্তে তো হসপিটাল থেকে ডিসচার্জও দেওয়া হবে না, তাই বলছিলাম আর কি। মানে এই রক্তচক্ষু নিয়ে ফারহানের দিকে তাকিয়ে বলল, তোমাকে এত কথা বলতে বলেছি আমি, আর হসপিটাল থেকে আমায় ডিসচার্জ দিবে কি দিবে না সেটা তাদের উপর ডিপেন্ড করে বসে থাকবো আমি। আমার শ্বেতা 72 ঘন্টা অর্থাৎ 3 দিন ধরে নিখোঁজ, আর তোমার মনে হয় আমি এখানে কুলুপ এঁটে শান্ত হয়ে বসে থাকবো? না স্যার, মানে একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনার অ্যাক্সিডেন্ট কে করিয়েছে সেটা সম্পর্কে জানতে পেরেছি। আমি জানি কে এমনটা করতে পারে, আর তাকে আমি ছেড়ে দিব এমনটা ভেবো না। তার যথাযোগ্য শাস্তি সে পাবে। তার আগে আমি যেটা বলছি সেটা করো,
দ্রুত হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করে আমার সাথে বের হও। এই মুহূর্তে শ্বেতাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারছি না। ফারহান এরিসের কথা মতো সব করবে বলে মনস্থির করলো। সে দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালে ব্যস্ত পায়ে বাইরে বেরোতে তার ফোনে টুং করে একটা মেসেজ আসতো। মেসেজটা ভ্যালোরিয়ার। আজ বিকেলে আপনার সাথে আমি একটু দেখা করতে চাই, কিছু কথা আছে আপনার সাথে। মেসেজটা দেখে ফারহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা খেলে গেল, কিন্তু মুহূর্তে এরিসের কথা মনে পড়তে একটা দীর্ঘশ্বাস ফেললো। সে জানে সে তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত এরিসের সাথে আঠার মতো লেগে থাকতে হবে তার। তাই সে মন খারাপ করে ফিতি মেসেজ পাঠালো। আই এম সো সরি সেনরিটা, একটা জরুরি কাজে আটকে গেছি। আমি ফ্রি হলেই আপনার সাথে অবশ্যই দেখা করব। মেসেজটা পাঠানো শেষ হওয়ার আর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে রেখে দিয়ে দ্রুত রিসিপশনের দিকে এগিয়ে গেল ফারহান। আর এদিকে এরিস চেঞ্জিং রুমে রেডি হতে হতে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। তারপর বিড়বিড় করে দৃঢ় কণ্ঠে বলতে লাগলো, তোমাকে এত সহজে আমি নিজের কাছ থেকে দূরে যেতে দেব না অ্যাডিকশন। তোমাকে আমি পাতাল থেকে হলেও খুঁজে বের করবই। তুমি যেখানেই ছুটে পালাও না কেন, তোমার গন্তব্য হবে একটাই, এরিস আদ্রিয়ানো আর এরিস আহরার খান। হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কথা মতো ইহান আর শুভ্রাকে এক করে দিলাম। কেমন লাগছে আজকের পর্ব?